একটা বস্তুর উপর যখন আমরা আরেকটা বস্তু রাখি তখন দুইটা বস্তুকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট তল বা ভূমির উপর রাখি। তো সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা তল কিন্তু কাজ করে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে M1 এবং M2 ভরের দুটো বস্তু আছে এবং এই দুটো বস্তু আমাদের অন্য একটা তলের উপর বসে আছে এবং আমি এই তলটাকে গ্রাউন্ড বা ভূমি বলতে পারি। এখন এখানে কথা হচ্ছে, আমি যদি আমাদের দ্বিতীয় বস্তুটার মধ্যে একটা বল প্রয়োগ করি, দ্যাট মিনস M2 ভরের বস্তুর উপর যদি আমি এদিক দিয়ে একটা বল প্রয়োগ করি তাহলে কি ঘটনা ঘটবে, তো সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে তল আছে দুটো এবং আমি দুটো তল তোমাদেরকে একটু আইডেন্টিফাই করে দিই। প্রথম তলটা হচ্ছে আমাদের এখানে M1 এবং M2 ভরের বস্তুর মাঝখানে এবং দ্বিতীয় তলটা হচ্ছে আমাদের M2 এবং ভূমি যেটা তার মাঝখানে থাকা তল। তো এই যে দুটো তল দেখতে পাচ্ছি, এই দুটো তলের মধ্যে কিন্তু ঘর্ষণ কাজ করতেও পারে নাও করতে পারে, তাই না? তো এই সমস্ত কেস নিয়ে আমরা এখন অনেকগুলো কনসেপ্ট দেখব, যার মধ্যে প্রথম কনসেপ্টটা হচ্ছে মসৃণ ভূমির উপর যখন দুইটা বস্তুর কোনো ঘর্ষণ বল থাকে না তখন কি ঘটবে। তার মানে দুইটা বস্তু একে অপরের উপর বসে থাকবে ঠিকই, বাট এখন যে ভূমির উপর সে বসে থাকবে সেই ভূমিটা একদম মসৃণ থাকবে। যদি আমাদের ভূমি মসৃণ থাকে তাহলে দেখো আমাদের এখানে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মাঝখানে একটা তল কাজ করে, দ্বিতীয় বস্তু এবং ভূমির মাঝখানে কি আমাদের আরেকটা তল কাজ করে। তাই যদি আমাদের এখানে হয় তাহলে আমি দেখতে পাচ্ছি আমি শুধুমাত্র এখন নিচের বস্তুটাকে ধাক্কা মেরেছি, উপরের বস্তুটার দিকে কিন্তু আমরা এখন আর তাকাবো না। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ভূমি যেহেতু মসৃণ তার মানে এখানে কোনো ঘর্ষণ কাজ করবে না, বাট আমি দেখতে পাচ্ছি এখানে উপরে M1 এবং M2 ভরে যে দুটো বস্তু আছে এটাও কি একদম ঘর্ষণহীনভাবে থাকবে, তার মানে এখানে আমাদের ঘর্ষণ কাজ করবে না। তো তুমি টপিকটা আরেকবার পড়তে পারো যে আমরা মসৃণ ভূমির উপর বস্তু দুটোকে রেখেছি এবং এই দুটো বস্তুর উপর কিন্তু কোনো ঘর্ষণ বলও কাজ করছে না, তার মানে এই দুটো সারফেসে কি সম্পূর্ণ ঘর্ষণের বিরুদ্ধে কোনো কাজ করবে না। তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কী কী ঘটনা ঘটবে। দেখো, আমি যদি F পরিমাণ বল অ্যাপ্লাই করি M2 ভরের বস্তুর উপর, এবং সেক্ষেত্রে আমাদের এখানে M2 ভরের বস্তুটা কিন্তু সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, কারণ তাকে কিন্তু ভূমির থেকেও কোনো ঘর্ষণ বল অনুভব করতে হচ্ছে না, আবার M1 ভরের যে বস্তুটা আছে তার থেকেও কিন্তু কোনো ঘর্ষণ বল পেতে হচ্ছে না। তাহলে তুমি এটাকে A বস্তু দিতে পারো, এটাকে তুমি B বস্তু দিতে পারো। তো আমি বলতে পারি আমি যদি M1 ভরের বস্তুটার দিকে একটু তাকাই তাহলে এই বস্তুটাও কিন্তু কোনো প্রকার কোনো ঘর্ষণ বলের অনুভব পাবে না। তো সেজন্য আমি যদি M1 ভরের বস্তুর জন্য আলাদা একটা ব্লক ডায়াগ্রাম আঁকি তাহলে দেখো এই M1 ভরের বস্তু বা A নামক বস্তুটার জন্য শুধুমাত্র M1G এই ওজন বলটা কাজ করবে নিচের দিকে, এবং যেহেতু আমাদের এখানে A নামক বস্তুটা B নামক বস্তুর উপর বসে আছে তার মানে B নামক বস্তুটা কি তার উপরে লম্ব বরাবর একটা বল প্রয়োগ করবে যেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এবং A নামক বস্তুটাও তখন B নামক বস্তুর উপর বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করবে, এবং এটা হচ্ছে আমাদের এখানে N1, তার মানে সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল কাজ করবে M1 ভরের বস্তুর উপর। তাহলে এখানে এই টোটাল তিনটা বল ছাড়া আর কিন্তু কোনো বল কাজ করবে না প্রথম বস্তুটা বা A নামক বস্তুটার উপর। এবার তুমি যদি দ্বিতীয় বস্তুর দিকে একটু তাকাও তাহলে দেখতে পাচ্ছ B নামক বস্তু যেটা আছে তার মধ্যে আমি কিন্তু সামনের দিকে একটা বল প্রয়োগ করেছি, এবং এই বলটা হচ্ছে আমাদের এখানে প্রয়োগকৃত বল, দ্যাট মিনস F। এবং M2 ভরের বস্তুটাও নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে M2G, যাকে আমরা ওজন বল বলে থাকি। এবং যেহেতু এটা একটা তলের উপর আছে সে তলটাও কিন্তু আমাদের উপরের দিকে আরেকটা বল কাজ করাবে, এবং তলটা উপরের দিকে যে বলে কাজ করাবে সে বলের নামটা হচ্ছে কি N2, কেননা আমি এখানে একটা প্রতিক্রিয়া বল পাবো। এবং এখানে বি বস্তুর উপর যেহেতু আমাদের এই তলটা একটা প্রতিক্রিয়া বল দেখিয়েছে তার মানে বি বস্তুটাও নিচের দিকে আমাদের আরেকটা প্রতিক্রিয়া বল দেখাবে, দ্যাট মিনস সমান ও বিপরীতমুখী N2 পরিমাণ বল প্রতিক্রিয়া হিসেবে দেখাবে। আর তুমি দেখতে পাচ্ছ এখানে M1 এবং M2 কোনো বস্তুই যেহেতু একে অপরের সাথে ঘর্ষণের মাধ্যমে যুক্ত নেই, বা আমাদের এখানে বি নামক যে বস্তুটা সেটাও যেহেতু ভূমির সাথে কোনো প্রকার কোনো ঘর্ষণ বলের মাধ্যমে যুক্ত নেই, সেজন্য আমাদের এখানে কেবলমাত্র এই F পরিমাণ বলটাই কাজ করবে বি নামক বস্তুর উপর। তো তাই যদি হয় আমরা তো জানি যে বল যেদিকে কাজ করে আমাদের একটা ত্বরণও কিন্তু সেদিকে কাজ করে। ত্বরণ যদি সেদিকে কাজ করে আমি বলতে পারি আমাদের এখানে বি নামক যে বস্তুটা আছে দ্যাট মিনস এটা হচ্ছে বি নামক বস্তু আর এটা হচ্ছে এ নামক বস্তু। তাহলে বি নামক বস্তুর উপরে আমাদের যে বলটা আমরা প্রয়োগ করেছি সেই বলের মানটা কী হবে, অবশ্যই বস্তুর ভর ইন্টু যে ত্বরণটা কাজ করে সেটা, তার মানে M2 ইন্টু A যেটা সেটা হচ্ছে আমাদের এখানে বি নামক যে বস্তু আছে তার উপর প্রযুক্ত বলের মান হিসেবে কাজ করবে। তো আমি তো এখানে বলটাকে ভেক্টর হিসেবে দেখিয়েছি, তোমরা ছেলে এটাকে সরাসরি মান হিসেবে দেখাতে পারো, দ্যাট মিনস F ইজ ইকুয়াল টু M2 ইন্টু A, এবারও তুমি এই জিনিসটাকে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। এখন দেখো আমাদের এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে M2 ভরের বস্তু যেটা সেটা যেহেতু সামনে চলে যাচ্ছে স্লাইড করে, তাহলে আমি বলতে পারি আমাদের এখানে M2 ভরের বস্তু যেটা সেটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, যে দূরত্ব অতিক্রম করার পর আমাদের A নামক বস্তুটা নিচে নেমে যাবে বা নিচে পড়ে যাবে। কেন? কারণ এখানে A নামক বস্তুটা কিন্তু
কোনো প্রকার কোনো লক করা অবস্থায় নাই বি নামক বস্তুর সাথে। যদি এখানে আমাদের মধ্যে ঘর্ষণ বল কাজ করতো এই জায়গাটাতে, তাহলে বলতাম যে হ্যাঁ এখানে একটা লকিং কন্ডিশন কাজ করতে হয়তো, মানে লক করা থাকতো আর কি বস্তু দুটো। বাট যেহেতু আমাদের এখানে বস্তু দুটো কোনো লক করা অবস্থায় নেই, তার মানে আমি বলতে পারি এ নামক বস্তুটা সম্পূর্ণ স্থির থাকবে। তার মানে এই বস্তুটার মধ্যে কোনো বেগ কাজ করবে না, তার মানে বেগের মানটা কী হবে, শূন্য হবে। একই সাথে এই নামক বস্তুটার মধ্যে কোনো ত্বরণও কাজ করবে না, দ্যাট মিনস আমাদের এখানে সম্পূর্ণ ত্বরণ মানটা কী হবে, শূন্য হবে। তাহলে তুমি এটাকে A1 ত্বরণ ধরতে পারো, আর বি নামক বস্তুর ত্বরণটাকে তুমি A2 ধরতে পারো। তাহলে আমাদের এখানে বলতে পারি এটা হচ্ছে A2 ত্বরণ, যার একটা নির্দিষ্ট মান থাকবে। এবং একই সাথে আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এই জায়গাটাতে তুমি দেখতে পাচ্ছ যে বি নামক বস্তুটা আমাদের এতটুকু দূরত্ব যদি অতিক্রম করতে পারে, তাহলে কিন্তু সে এ নামক বস্তুটাকে ছেড়ে বাইরে চলে আসবে। এবং এতটুকু দূরত্বকে আমি এল দিয়ে প্রকাশ করলাম। তাহলে এল হচ্ছে আমাদের এমন একটা দূরত্ব যেটা এই নামক বস্তুর তলের দূরত্ব হিসেবে কাজ করে। তাহলে যখন আমাদের বি নামক বস্তুটাকে বল প্রয়োগ করব, সে যখন সামনে যাবে এ ত্বরণ নিয়ে, তখন অবশ্যই তাকে এতটুকু পরিমাণ দৈর্ঘ্য বা এল পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তারপরেই কিন্তু আমাদের এখানে এ নামক বস্তুটা ঠাস করে নিচে পড়ে যাবে। তো আমরা এখন এই দৈর্ঘ্যটা ইউজ করব, মানে বের করব। কীভাবে বের করা যায়, এটা আমরা বের করতে পারি S = UT + ½ AT স্কোয়ার, এই সূত্রটি ইউজ করে। তাহলে S = আমরা লিখতে পারি UT + ½ AT স্কোয়ার। কেন আমরা এটা ইউজ করবো, কারণ এখানে আমরা সমত্বরণের সূত্র হিসেবে সরণকে পাচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 নম্বর বস্তু বা বি নামক বস্তু যেটা, সেটার মধ্যে কিন্তু একটা ত্বরণ কাজ করে, A2 পরিমাণ ত্বরণ। তো আমরা একদম শুরুতে দেখতে পাচ্ছি আমাদের এখানে বি নামক বস্তুটা যে আদিবেগ, সেটা কিন্তু শূন্য ছিল। তার মানে আদিবেগটা হচ্ছে আমাদের বি নামক বস্তুর আদিবেগ, ওর মানটা যদি শূন্য থাকে, তাহলে আমি বলতে পারি আমাদের U × T টোটালটা কি শূন্য হবে। এবং S এর মানটা কী ছিল, S এর মানটা ছিল হচ্ছে আমাদের এখানে L পরিমাণ দৈর্ঘ্য। যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করার পর আমাদের এ নামক বস্তুটা বি নামক বস্তুর মানে জায়গাটাতে পড়ে যাবে। তাহলে আমরা এখানে শূন্য নাও লিখতে পারি, ½ ইন্টু এখানে লিখতে পারি আমরা A2, কেননা 2 নম্বর বস্তুটার জন্য আমাদের A2 ত্বরণ কাজ করে। আর এখানে আমরা লিখতে পারি T স্কোয়ার। এখন এখানে কোশ্চেন হচ্ছে টিটা মানে কি। টি মানে হচ্ছে একটা সময়, যে সময় পর আমাদের এখানে বি নামক বস্তুটা সম্পূর্ণ এ নামক বস্তুর উপর থেকে মানে নিচ থেকে সরে যাবে। তার মানে আমি যদি এইখানে একটা তোমাদেরকে জিনিস দেখায়, ধরো এখানে একটা পয়েন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে টি পরিমাণ সময় দরকার হবে M2 ভরের বস্তুর জন্য। তাহলে এখানে তোমরা এই টি এর মানটা এই জায়গাটা থেকে বের করতে পারো। তো এটা তোমরা তোমাদের মতো করে বের করতে পারো, অথবা এইভাবে সমীকরণটা রাখতে পারো। তো এই সমীকরণের মাধ্যমে আমরা কেবলমাত্র এল এর মানটা পাবো, যেখানে এল মানে হচ্ছে কি এমন একটা দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করার পর আমাদের বি বস্তুটা সম্পূর্ণভাবে এ বস্তুর নিচ থেকে সরে যাবে এবং এই বস্তুটা ঠাস করে নিচে পড়ে যাবে। যেহেতু এই বস্তুর কোনো ত্বরণ নেই, কোনো বেগ নেই, তার মানে সে অবশ্যই নিচে পড়ে যাবে। তারপরে যে কেসটা আছে সেটা হচ্ছে অনেকটা এরকম। দ্যাট মিনস আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মসৃণ ভূমির উপর দুটো বস্তুকে আমরা রাখবো এবং তাদের মধ্যে যখন ঘর্ষণ থাকবে, এবং ওই অবস্থাতে আমি যে বলটা প্রয়োগ করব নিচের বস্তুটাতে, সেই প্রয়োগকৃত বলের মানটা হবে সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে ছোটো। তাহলে দেখা আগের মতো করে আমি এখানে দুটো বস্তু আঁকলাম, একটা হচ্ছে ধরো এ নামক বস্তু, একটা হচ্ছে আমাদের এখানে বি নামক বস্তু। এখন আমি বি নামক বস্তু যেটা নিচে বসে আছে ওর উপর একটা বল প্রয়োগ করলাম, এবং এখানে আমাদের কিছু শর্ত দিয়েছে। আমি যদি একটু হাইলাইটেড দিয়ে দেখাই, আমাদের প্রথম শর্তটা হচ্ছে কি M1 এবং M2 ভরের বস্তু যেটা, তাদের মাঝে অবশ্যই একটা ঘর্ষণ বল থাকবে। দ্যাট মিনস ঘর্ষণ থাকবে। দেখো এই যে এখানে লিখেছে মসৃণ ভূমির উপর যখন দুটা বস্তুর মাঝে ঘর্ষণ থাকে, তাহলে এখানে সবুজ কালারটা হচ্ছে কি ঘর্ষণ। আর আমাদের ভূমি আর দ্বিতীয় যে বস্তুটা আছে এদের মাঝে কোনো ঘর্ষণ থাকবে না। যেহেতু ঘর্ষণ থাকবে না, তাহলে আমরা একটু রেড কালারে লিখি, আমাদের এই তল বরাবর কোনো ঘর্ষণ থাকবে না, এই তল বরাবর আমাদের এখানে একটা ঘর্ষণ থাকবে। এই কন্ডিশনে আমি এখন দেখব যে এই দুটো বস্তুর মধ্যে কী কী বল কাজ করে। আবার খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা কন্ডিশন দিয়েছে যে এফ বলে যে মানটা হবে, সে এফ বলে মানটা কিন্তু অবশ্যই ছোট হতে হবে সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে। সীমান্তিক ঘর্ষণ বলকে আমরা এফএস দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে সীমান্তিক ঘর্ষণ বলটা হচ্ছে এমন একটা বল, যে বলটা আমাদের এখানে এ আর বি এর সারফেসে কাজ করবে, এবং এটা হচ্ছে একটা লিমিটিং ফ্রিকশন, এবং এটা এই দুটো বস্তুর মাঝে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তাই যদি হয়, তাহলে আমরা যেহেতু বলতে পারছি যে এখানে এই কন্ডিশনটা কাজ করবে, তার মানে আমি এখানে এফ বল দিয়ে যখন বি বস্তুটাকে ধাক্কা দিব, তখন বি বস্তুটা সামনে আগানো শুরু করবে। দ্যাট মিনস সামনে আগানোর চেষ্টা করবে সে, এবং এই চেষ্টাটাকে সে রুখে দিবে। কে রুখে দিবে? আমাদের এ নামক বস্তুটা। কেননা এ নামক বস্তুটার মধ্যে যেহেতু একটা তল আছে বি নামক বস্তুর সাথে, এবং সেখানে যেহেতু ঘর্ষণ বল কাজ করে, তার মানে এ নামক বস্তুটা বি নামক বস্তুটাকে পেছনের দিকে একটা বল প্রয়োগ করবে, এবং এই বলটা হচ্ছে একটা ঘর্ষণ বল, যেটাকে আমরা এফ হিসেবে প্রকাশ করে থাকি। তাহলে এ নামক বস্তুটা বি নামক বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করবে,
কিন্তু আমাদের এখানে বি নামক বস্তুটাও একা একা বসে থাকবে না, সেও কি করবে, সেও হচ্ছে এ নামক বস্তুর উপর ঠিক এই তল বরাবর একটা এফ পরিমাণ বল প্রয়োগ করবে। তার মানে এই এফটা হচ্ছে কি আমাদের দুই পক্ষে সমান থাকবে। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো বল পেলাম এবং এই বলগুলোকে আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখি। তো খেয়াল করে দেখো, আমি যদি এমন ভরের বস্তুর কথা বলি তাহলে এমন ভরের বস্তুটা কেবলমাত্র সামনের দিকে একটা বল অনুভব করবে এবং যে বলটা আসবে বি নামক বস্তুর জন্য, এবং যার মানটা হচ্ছে কি একটা স্থিতি ঘর্ষণ বল বা যে কোনো একটা ঘর্ষণ বল ধরতে পারো। এবং এমন ভরের বস্তুটা কিন্তু নিচের দিকে অবশ্যই একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে M1 ইন্টু জি, যাকে আমরা কি বলে থাকি, ওজন বল বলে থাকি। এবং M1 ভরের বস্তুটি যেহেতু M2 ভরের বস্তুর উপরে বসে আছে, তার মানে আমি বলতে পারি আমরা এই বস্তু বরাবর উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল পাবো, যেটার মান আমি ধরলাম N1। আবার এখানে এই বস্তুটা কিন্তু বসে থাকবে না, সেও কিন্তু বি বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দেখাবে সমান ও বিপরীতমুখী, যাকে আমি বলতে পারি N1। তো এই কয়টা বল আমাদের এখানে কাজ করবে এ নামক বস্তুর উপর, তার মানে এটা হচ্ছে আমাদের এ নামক বস্তু। এখন আমি তোমাদেরকে যদি বি নামক বস্তুর দিকে একটু দেখি, তাহলে এটা হচ্ছে বি নামক বস্তু। তাহলে এই বস্তুটাকে আমরা সামনের দিকে একটা বল অ্যাপ্লাই করেছিলাম, সে বলটার মান কী ছিল, এই পরিমাণ বল ছিল। এবং এই বস্তুটার উপর যখন এই পরিমাণ বল প্রয়োগ করেছি, তখন এই বস্তুটা এই বি বস্তুর উপর পেছনের দিকে একটা সমান ও বিপরীতমুখী ঘর্ষণ বল অ্যাপ্লাই করেছে, যেটার মান হচ্ছে কি এফ। তাহলে আমাদের M2 ভরের বস্তুর উপর কিন্তু এফ বলটা কাজ করবে। ওকে, কাজ করুক, সমস্যা নেই। পাশাপাশি আমাদের এখানে আরও কিছু বল কাজ করে। কী কী বল কাজ করে, নিচের দিকে কাজ করে হচ্ছে M2G, যেটা হচ্ছে ওজন বল। এবং যেহেতু M2 ভরের বস্তুটা একটা ভূমির উপর বসে আছে, তার মানে ভূমি বরাবর তার উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের N2 পরিমাণ প্রতিক্রিয়া বল। তুমি ধরে নাও এটা হচ্ছে N2। আবার এখানে বি বস্তুটাও বসে থাকবে না, সেও আবার ভূমির উপর সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে, এবং এই বলটা হচ্ছে আমাদের এখানে N2। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা এখানে মোটামুটি অনেকগুলো বল পেলাম M2 ভরের বস্তুটার জন্য। এখন একটু চিন্তা করে দেখো, আমাদের এখানে ভূমিটা হচ্ছে মসৃণ। ভূমি যদি মসৃণ হয়, তাহলে আমাদের এখানে M2 ভরের যে বস্তুটা আছে, সে কিন্তু এফ পরিমাণ বল নিয়ে সুন্দর সামনে এগিয়ে যাবে। এর মেন কারণটা হচ্ছে কি, কারণ ভূমিটা কিন্তু তাকে এখন আর আটকাবে না, কেননা ভূমির মধ্যে কোনো ওজন কী বলে এটাকে, ঘর্ষণ বল নেই। তার মানে এফ পরিমাণ বল অ্যাপ্লাই করার পর আমাদের M2 ভরের বস্তু যেটা, সেটা সামনের দিকে সুন্দরভাবে একটা ত্বরণ নিয়ে এগিয়ে যাবে, এবং সে ত্বরণের মানটা হচ্ছে কি এই পরিমাণ ত্বরণ। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে আমি বলতে পারি M2 ভরের বস্তু বা বি নামক যে বস্তুটা আছে, এটা সুন্দরভাবে ভূমির উপর করে, মানে ভূমির উপর দিয়ে স্লাইড করে সামনে আগাতে থাকবে, এবং এই ক্ষেত্রে সে কোনো বাধা পাবে না ভূমির কাছ থেকে। এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। এবং তাই যদি হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এফ যে বলটা আছে, এর মানটা কী হবে, অবশ্যই ওই বস্তুর ভর, দ্যাট মিনস M2, ইন্টু ওই বস্তুটার ত্বরণ, দ্যাট মিনস এ হচ্ছে ওই বস্তুটার ত্বরণ, দ্যাট মিনস বি নামক বস্তুটার ত্বরণ আমি ধরলাম। তাহলে এফ ইজিক্যাল টু M2, এটা হচ্ছে আমাদের এখন প্রয়োগকৃত বলের মান। এখন এখানে কথা আছে, সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে একটু মার্ক করে রাখি, আমরা একটু করে এটাকে নিয়ে কাজ করব বা এটাকে একটু কারেকশন করব। দেখো, আমি এটাকে একটু মার্ক করে রাখলাম। এখন খেয়াল করে দেখো তো, আমাদের এখানে M1 ভরের বস্তু যেটা, সেটা সামনের দিকে এফ পরিমাণ একটা বল অনুভব করছে। আবার M2 ভরের বস্তু যেটা, সেটাও কিন্তু সামনের দিকে এফ পরিমাণ বল অনুভব করছে। এবং তুমি জানো যে M1 এবং M2 এদের মধ্যে একটা স্থিতি ঘর্ষণ কাজ করবে, কেননা আমরা এখানে যে প্রয়োগকৃত বলটা করেছি, দ্যাট মিনস প্রয়োগকৃত বলটা হচ্ছে কি এফ পরিমাণ বল, এটা কিন্তু আমাদের সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কম, দ্যাট মিনস এফ অফ এস হচ্ছে এটা কম। তাই যদি হয়, তাহলে আমি বলতে পারি M1 ভরের বস্তু এবং M2 ভরের বস্তু, এদের মধ্যে আসলে একটা ঘর্ষণ কাজ করে, যেটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি বা স্থিতি ঘর্ষণ বলি। তাহলে আমি বলতে পারি আমাদের এদের দুজনের মাঝে একটা স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির ঘর্ষণ কাজ করে। যদি স্থির ঘর্ষণ বল কাজ করে, তাহলে আমি বলতে পারবো যে আমরা যে পরিমাণ বল অ্যাপ্লাই করব, পেছনের দিকে যে পরিমাণ বল পাবো, তাদের মান সমান। তাহলে আমি M2 ভরের বস্তুর উপর সামনে অ্যাপ্লাই করেছি এফ পরিমাণ বল, তাহলে এই এফ পরিমাণ বলের মান যা হবে, আমাদের এই বস্তুটা এই বস্তুর কাছ থেকে যে এই ঘর্ষণ বলটা পেয়েছি বিপরীত দিকে, তার মানটা কি সেম হবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে এফ এর মান এবং ছোটো হাতের এফ, বড় হাতের এফ দুইটাই কি সমান। তাহলে বড় হাতের এফটা হচ্ছে আমাদের এখানে প্রয়োগকৃত বল, আর ছোটো হাতের এফটা হচ্ছে আমাদের পেছনের দিকে প্রয়োগকৃত স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমরা এই স্থিতি ঘর্ষণ বলটার সমান করে এখানে কি পাচ্ছি, প্রয়োগকৃত বলের মানটা পাচ্ছি।
এই যদি হয় আমাদের কন্ডিশন, তাহলে আমি বলতে পারি না যে m1 ভরের বস্তুটা যেহেতু f পরিমাণ বল নিয়ে সামনে যাচ্ছে এবং m2 ভরের বস্তুটা যেহেতু f পরিমাণ বল নিয়ে সামনে যাচ্ছে, তার মানে এদের গতি কি সমান হবে, কেননা তাদের মধ্যে সমান বল কাজ করে। তাহলে m2 ভরের বস্তুর উপরে আমি এখানে f পরিমাণ বল অ্যাপ্লাই করেছি, যার জন্য সে a ত্বরণের সামনে যাচ্ছে, এবং এই f এর সমান করে ছোটো হাতের f বা একটা স্থিতিঘর্ষণ বলও কিন্তু m1 ভরের বস্তুর উপর কাজ করছে, যার জন্য আমাদের এখানে প্রথম বস্তুটাও এ ত্বরণ নিয়ে সামনে আগাতে থাকবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এ এবং বি এই দুটো বস্তু আসলে একে অপরের সাথে লক হয়ে যাবে। লক হওয়া মানে কি আটকে যাবে। তাহলে আমাদের এখানে এ আটকে যাওয়ার চিহ্নটা আমি যদি এভাবে দেখাই, তাহলে বুঝতে পারবো আমাদের এখানে এ এবং বি বস্তু একসাথে আটকে গেছে এবং তারা একইভাবে মানে একই গতিতে সমত্বরণে সামনে এগিয়ে চলছে। তো এটা আমাদের এখানে বুঝতে হবে, যেহেতু আমাদের দুটো বস্তুর উপরই সমপরিমাণ বল কাজ করছে। এ নামক বস্তুর উপর ঘর্ষণ বল এফ কাজ করছে এবং সেম পরিমাণ বলই কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি বি নামক বস্তুর উপর। তাহলে একটা বিষয় ক্লিয়ার, আমাদের এখানে এই দুটো বস্তুর জন্য কিন্তু ত্বরণ কী হবে, এ হবে। আর ত্বরণ যদি এ হয়, আমি দেখতে পাচ্ছি দুটো বস্তুর উপরই কি সেম পরিমাণ বল কাজ করে, তার মানে এখানে বড় হাতের এপের মান যা, ছোটো হাতের এপ বা ঘর্ষণ বলের মানও কি তা, এবং এটা অবশ্যই কী বল, এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল। তাহলে তোমাকে মনে রাখতে হবে এখানে ছোটো হাতের যে এপটা আমি লিখেছি এটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বা বলা যায় স্থিতি ঘর্ষণ বল, এবং স্থিতি ঘর্ষণ বল হওয়ার কারণেই আমাদের এখানে m1 এবং m2 ভরের বস্তু দুইটা একে অপরের সাপেক্ষে কোনো আপেক্ষিক বেগ তৈরি করেনি। কেননা তুমি জানো স্থিতি ঘর্ষণে কিন্তু একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু কখনোই আপেক্ষিক বেগ তৈরি করতে পারে না, তারা একই সাথে একই জায়গায় স্থির থাকে। এখানে কিন্তু তাই ঘটছে, আমাদের এখানে এ বস্তু আর বি বস্তু দুটোই কিন্তু একে অপরের সাথে লক হয়ে আছে বা একে অপরের সাপেক্ষে শূন্য পরিমাণ আপেক্ষিক বেগ নিয়ে বসে আছে। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি আমাদের এই সূত্রটা এখন কারেকশন করতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে কারেকশন করব, যেহেতু দেখতে পাচ্ছি m1 m2 দুইটা ভরের বস্তুর মধ্যেই আমাদের এ পরিমাণ বলের সমান পরিমাণ বল কাজ করে, আবার দুটো বস্তুই যেহেতু এ পরিমাণ ত্বরণ ঘটায়, তার মানে আমাদের এখানে m2টা লেখা যাবে না। এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে দুইটা বস্তুর ভরকে আমাদের এখন লিখতে হবে। তার মানে এই দুইটা বস্তু একত্রে ইন্টারলক হয়ে একটা বস্তুতে পরিণত হয়েছে, যে একটা বস্তুর ভর হচ্ছে m1 প্লাস m2, এবং ওর সাথে আমি এখানে ত্বরণটাকে গুণ করে দেবো। তাহলে আলটিমেটলি আমি যদি এটার মান হিসেবে বসে, তাহলে আমি পাবো এফ ইজিক্যাল টু m1 প্লাস হচ্ছে m2 ইন্টু এ। তুমি স্বাভাবিকভাবে এখানে মান বসাতে পারো, আর কিচ্ছু না। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই টোটাল অবস্থাটা কিন্তু আমাদের তৈরি হয়েছে দুটো বস্তু একে অপরের সাপেক্ষে শূন্য পরিমাণ আপেক্ষিক বেগের জন্য। দ্যাট মিন্স আমাদের এখানে দুইটা বস্তু একে অপরের সাপেক্ষে কোনো পরিমাণ কোনো স্থান পরিবর্তন করেনি, বাট তাদের মধ্যে একটা স্থিতি ঘর্ষণ কাজ করছিল, এবং এই স্থিতি ঘর্ষণ কাজ করার জন্য তারা আসলে একসাথে সামনে আগাচ্ছে। আর যেহেতু আমাদের এখানে বি নামক বস্তুটার সাথে যে তলটা যুক্ত, এই তলের মধ্যে যেহেতু কোনো ঘর্ষণ বল নেই, তার মানে খুব সহজেই বি নামক বস্তুটা সামনে আগানো শুরু করবে। তো এই হচ্ছে আমাদের এখানে এই টোটাল কেসটার কাহিনী। তারপরে যে কেসটা দেখাবো সেটা হচ্ছে তোমার এটার ঠিক অপোজিট একটা কেস। তার মানে আমরা এখানে যে প্রয়োগকৃত বলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বলের চেয়েও বেশি থাকবে। তাহলে দেখো আগের মতো করে আমরা এখানে দুইটা বস্তু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ বস্তু, একটা হচ্ছে বি বস্তু। তো একটু কালারটা আমি চেঞ্জ করি। প্রথমটা হচ্ছে আমাদের এ বস্তু, দ্বিতীয়টা হচ্ছে আমাদের বি বস্তু। আমরা করলাম কি আগের মতো করে আমরা এ পরিমাণ বল অ্যাপ্লাই করলাম সামনের দিকে। তো এ পরিমাণ বল যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমাদের এখানে কন্ডিশনটা কি, যে আমাদের এই বস্তুটার যেটা হচ্ছে m1 এবং m2 ভরের বস্তু, এদের মাঝে একটা ঘর্ষণ বল কাজ করবে। দ্যাট মিনস এখানে আমাদের ঘর্ষণ বল থাকবে, যেটাকে আমরা এই কালারটা দিয়ে ইউজ করলাম। আর এখানে ভূমি এবং m2 ভরের বস্তু যেটা, তার মধ্যে কোনো ঘর্ষণ বল থাকবে না। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে আমি বলতে পারি আমাদের আগেরকার মতোই এখানে একটা রাইট দেবো। দ্যাট মিনস ঘর্ষণ বল এখানে কাজ করবে, বাট এই জায়গাটাতে আমাদের কোনো ঘর্ষণ বল কাজ করবে না। তাই এখন আমি যখন আমরা প্রয়োগকৃত বলের মানটা সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে বেশি করব, এর মানে হচ্ছে কি, এর মানে আমাদের প্রয়োগকৃত বল হচ্ছে আমাদের এফ, এবং সীমান্তিক ঘর্ষণ বলের মানটা কি, এটাকে আমরা সাধারণত এফ অফ এস দিয়ে প্রকাশ করে থাকি। তো ওই মুহূর্তে আমি বলতে পারবো যে আমাদের এখানে 2 নম্বর যে বস্তুটা আছে সেটা আসলে গতিশীল থাকবে 1 নম্বর বস্তুর তুলনায়। কেন আমরা এটা বলতে পারলাম, কেননা দেখতে পাচ্ছি আমাদের এখানে যখন 2 নম্বর বস্তুটাকে আমি এমন একটা বল দিয়েছি যার জন্য আমাদের এখানে এই দুটো তলের মধ্যে কাজ করা ঘর্ষণ বলকে অতিক্রম করে সে সামনে আগাবে, তার মানে অবশ্যই এ নামক বস্তু যেটা, সেটাও কিন্তু বি নামক বস্তুর উপর একটা বিপরীত দিকে বল প্রয়োগ করবে। যেহেতু আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে বেশি পরিমাণ বল আমি প্রয়োগ করেছি এখানে প্রয়োগকৃত বল হিসেবে, তার মানে অবশ্যই এ নামক বস্তুটাও বি নামক বস্তুর উপর একটা বিপরীত দিকে ঘর্ষণ বল প্রয়োগ করবে, এবং বিপরীত দিকে ঘর্ষণ বলের মানটা কী হবে, অবশ্যই গতীয় ঘর্ষণ বলের মানের হিসেবে থাকবে এটা। দ্যাট মিনস এটা থাকবে হচ্ছে এফ কে হিসেবে। তো এখানে এফ কে দেওয়ার মেইন রিজনটা হচ্ছে
যেহেতু আমাদের এখন বি নামক বস্তুটা যেহেতু গতিশীল এবং তার উপর প্রয়োগকৃত বলটা যেহেতু সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে বেশি, তাহলে আমি বলতে পারি অবশ্যই আমাদের এখানে এ নামক বস্তুর তুলনায় বি নামক বস্তুটা গতিশীল। আবার এখানে সারফেস বা তলের তুলনাও কিন্তু বি নামক বস্তুটা গতিশীল। তাই যদি হয় তাহলে এ নামক বস্তুটা বি নামক বস্তুর উপর অবশ্যই পেছনের দিকে একটা গতিশীল বা গতীয় বা চল ঘর্ষণ বল অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে এফ অফ কে। এখন বি নামক বস্তুটাও কিন্তু বসে থাকবে না, সে কী করবে, সে ঠিক এ নামক বস্তুটার উপর সামনের দিকে বা বলা যায় বিপরীত দিকে একটা সেম পরিমাণ বল অ্যাপ্লাই করবে। তো এই যে এখানে এফ কে পরিমাণ বল, এটা হচ্ছে আমাদের এ বস্তুর উপর বি বস্তুর প্রয়োগকৃত বল, এবং পেছনের দিকে যে এফ কে পরিমাণ বল দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি বস্তুর উপর এ বস্তুর প্রয়োগকৃত বল। তাহলে এই দুটো বল যদি আমাদের এখানে কাজ করে তাহলে আমি বলতে পারি আমরা এখন আলাদা একটু ব্লক ডায়াগ্রাম দেখেছি এখানে কোনটার মধ্যে কী বল কাজ করে। তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি এ নামক বস্তুটাকে, এ নামক বস্তুটা ঠিক তল বরাবর সামনের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এফ অফ কে, এবং এই বলটা এসেছে কার কাছ থেকে, অবশ্যই বি নামক বস্তুর কাছ থেকে এসেছে। এছাড়া আমাদের এখানে এ নামক বস্তুটার ঠিক নিচের দিক বরাবর একটা বল কাজ করবে, এবং এই বলটার মান হচ্ছে কি, অবশ্যই m1 ইন্টু জি বল, যেহেতু এটা হচ্ছে ওজন বল। এবং যেহেতু m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুর উপর বসে আছে, তার মানে m2 ভরের বস্তুটার উপরের দিকে অবশ্যই একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, এবং এই প্রতিক্রিয়া বলের মানটা হচ্ছে কি n1। এবং যেহেতু বি বস্তুটা এ বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এ বস্তুটা বি বস্তুকে অবশ্যই একটা প্রতিক্রিয়া বল দিবে যেটা সমান ও বিপরীতমুখী, তার মানে এটার মান হবে কি n1 হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে এ বস্তুটার কাহিনী। এখন আমি যদি বি বস্তুর দিকে একটু তাকাই, খেয়াল করে দেখো, আমি বি বস্তুটার উপর একটা প্রয়োগকৃত বল অ্যাপ্লাই করেছি যেটা হচ্ছে এফ পরিমাণ বল, এবং এফ পরিমাণ বলের মানটা অবশ্যই বেশি, কার তুলনায় বেশি, অবশ্যই সীমান্তিক ঘর্ষণ বলের তুলনায় বেশি। তাই যদি হয় তাহলে আমাদের অবশ্যই এ বস্তুর তুলনায় এখানে বি বস্তুটা গতিশীল থাকবে। তাহলে এ বস্তুর তুলনায় যদি বি বস্তু গতিশীল থাকে তাহলে অবশ্যই এ বস্তুটা বি বস্তুর পেছনে একটা গতীয় ঘর্ষণ বল বা চল ঘর্ষণ বল অ্যাপ্লাই করবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এবং এই ঘর্ষণ বলের মানটা হবে কি, অবশ্যই এফ অফ কে হবে। তাই যদি হয় তাহলে m2 ভরের বস্তুর উপর এখন দুই পাশে দুটো বল কাজ করে, নিচ বরাবর আমাদের এখানে m2 ইন্টু জি কাজ করে, এবং m2 ভরের বস্তুটা যেহেতু একটা তলের উপর বসে আছে, সেই তল বরাবর অবিলম্বভাবে বা উপরের দিকে আমাদের এখানে একটা প্রতিক্রিয়া বল বা n2 কাজ করবে। এখন তলটা যেহেতু বি বস্তুকে একটা নির্দিষ্ট বলে ধাক্কা দিচ্ছে, প্রতিক্রিয়া বল n2, তার মানে বি বস্তুটাও তলটাকে সমান ও বিপরীতমুখী বলে ধাক্কা দিবে, যেটা হচ্ছে কি n2। আবার এখানে আমাদের তলের সাথে m2 ভরের বস্তুর কিন্তু কোনো ঘর্ষণ বল কাজ করে না, তার মানে আমাদের এখানে এই জায়গাটা কি সম্পূর্ণভাবে স্মুথ বা বলা যায় একদম মসৃণ অবস্থা আছে। সেজন্য আমাদের এখানে এই বলটা যেটা প্রয়োগ করেছি আমি, তার জন্য অবশ্যই সামনে একটা ত্বরণ কাজ করবে, এবং এটা হচ্ছে এই পরিমাণ ত্বরণ। তাহলে এই পরিমাণ ত্বরণ যদি কাজ করে তাহলে এই ত্বরণটার জন্য আমাদের এখানে একটা নিট বলও কিন্তু কাজ করবে। তাহলে আমি এখন এই মুহূর্তে বি নামক বস্তুটার জন্য একটা নিট বল পাচ্ছি, যার মান হচ্ছে এফ অফ নিট। তাহলে এফ অফ নিটের মানটা কী হবে, খেয়াল করে দেখো, আমাদের এখানে বি বস্তু যেটা, সেটা কিন্তু সামনে আগাচ্ছে এফ পরিমাণ বল পেয়ে, এবং তাকে পেছনের দিকে কিন্তু টানছে আরেকটা বল, সেটা হচ্ছে এ বস্তু থেকে আসা এফ কে পরিমাণ গতীয় ঘর্ষণ বল বা চলঘর্ষণ বল। তার মানে আমি এখানে বলতে পারি, আমি যদি আমাদের প্রয়োগকৃত বলটাকে বিয়োগ করি, মানে প্রয়োগকৃত বল থেকে যদি বিয়োগ করি পেছনে থাকা বলটাকে বা ঘর্ষণ বলটাকে, তাহলে আমি এখানে একটা নিট বল পাবো। তাহলে এই যে তুমি নিট বলটা দেখতে পাচ্ছ, এই নিট বলের মাধ্যমে কিন্তু বি নামক বস্তুটা এখন সামনে আগাচ্ছে। তাহলে আমরা এটাকে একটু মডিফাই করতে পারি। তুমি যেন নিট বল মানে হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ওই বস্তুর ভর গুণন হচ্ছে ওই বস্তুর ত্বরণ। এখন তুমি এই ত্বরণটাকে এ টু ধরে নাও, যেহেতু এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে m2 ইন্টু a2, এটার মান কী হবে, এফ মাইনাস এফ কে। এফের মানটা কত, এফ হচ্ছে আমাদের এখানে প্রয়োগকৃত বল, যেটা আমরা জানি না, বাট এফ কে যেটা, সেই বলটা কিন্তু আমরা জানি। এফ কে একটা সূত্র আছে, সেটা হচ্ছে মিউ কে ইন্টু এন। তাহলে আমরা এতটুকু পর্যন্ত সূত্র লিখে রাখলাম। এখন মিউ কে ইন্টু এন, এখানে এনটা কি, একটা প্রতিক্রিয়া বল। এখন আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি এটা এখানে এখন লিখবো না, আমি এটা একটু পরে লিখবো, তার একটা কারণ আছে। আমি এটাকে এতটুকু পর্যন্ত লিখলাম। এখন আমি যেদিকে তাকাবো সেটা হচ্ছে প্রথম বস্তুটার দিকে একটু তাকাই। খেয়াল করো, প্রথম বস্তুটার উপর শুধুমাত্র এফকে পরিমাণ বল কাজ করে, তাও সামনের দিকে। তো সামনের দিকে যেহেতু এফকে পরিমাণ বলটা কাজ করে m1 ভরের বস্তুর জন্য, তার মানে অবশ্যই এই বল দিয়েও আমাদের এখানে m1 ভরের বস্তুটা সামনে আগাবে, যেটার জন্য এখানে একটা ত্বরণ কাজ করবে, সেটা হচ্ছে a1। কারণ আমরা জানি যেখানেই বল কাজ করবে সেখানে কি ত্বরণ কাজ করবে। তাহলে m1 ভরের বস্তুটা যেহেতু এফকে পরিমাণ বল পেয়ে সামনের দিকে আগাচ্ছে a1 ত্বরণ নিয়ে, তাহলে আমি বলতে পারি আমাদের এখানে m1 ভরের বস্তুর উপর প্রয়োগকৃত বল, দ্যাট মিনস এফকে, এর মানটা যা হবে সেটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে ওই বস্তুটার ভর এবং ওই বস্তুটার ত্বরণের গুণফলের সমান হবে। তার মানে স্পষ্ট আমি বলতে পারি এখানে এফ কের যে মানটা হবে সেটা অবশ্যই m1 ইন্টু a1 হবে।
কেননা M1 ভরের বস্তু বা এই বস্তুর উপর শুধুমাত্র বি বস্তুটার কাছ থেকে বা বি নামক বস্তুটার কাছ থেকে এফকে পরিমাণ বল আসছে, যেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তাই যদি হয় তাহলে তুমি এটাকে একটু মডিফাই করতে পারো। আমরা জানি এফকের মানটা হচ্ছে কি মিউকে, দ্যাট মিনস স্থিতি না, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক গুণন হচ্ছে প্রতিক্রিয়া বল। বাট এখানে খেয়াল করো আমাদের প্রতিক্রিয়া বলটা আসলে কী হবে, অবশ্যই N1 হবে, যেহেতু আমাদের এখানে এফকে পরিমাণ বলটা M1 ভরের বস্তুর উপর কাজ করছে, তাই M1 ভরের বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া বল কাজ করবে সেটা হচ্ছে কি N1 পরিমাণ বল, এবং এটার মান কী হবে, অবশ্যই M1 ইন্টু A1 হবে। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু আমরা চাইলে N1 এর মানটা বসাতে পারি। তো তুমি দেখতে পাচ্ছ N1 যেদিকে কাজ করে বিপরীত দিকে কিন্তু M1 ভরের বস্তুর ওজন বল কাজ করে। তাহলে আমরা এই জায়গাটাতে পাবো হচ্ছে M1 ইন্টু জি, এবং এখানে আমরা পেতে পারি M1 ইন্টু A1। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি আমাদের উভয় পক্ষ থেকে কাটা যাচ্ছে কি M1 জিনিসটা কিন্তু কাটা যাচ্ছে। তো আমাদের এখানে থাকছে হচ্ছে মিউ কে ইন্টু জি, আর অপর পাশে থাকছে হচ্ছে এখানে A1। তাহলে আমাদের প্রথম বস্তুর জন্য যেই বলটা কাজ করে সেটা হচ্ছে একটা গতীয় ঘর্ষণ বল, দ্যাট মিনস এফকে, এবং ওর জন্য যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে আমাদের এখানে A1 পরিমাণ ত্বরণ কাজ করে, এবং আমরা এখানে A1 পরিমাণ ত্বরণের মানটাও বের করে ফেললাম। তাই যদি হয় তাহলে আমরা চলো দ্বিতীয় সমীকরণটা এখন দেখি। আমাদের এখানে দ্বিতীয় সমীকরণটা আমি স্টপ করে রেখেছিলাম, এখন লিখছি। দেখো M2 ইন্টু A2 এখানে হবে ইজিক্যাল টু প্রয়োগকৃত বল হচ্ছে এফ মাইনাস, এখানে দেখো এফকের মানটা কত। এখন হচ্ছে আমাদের মেইন টুইস্ট, এফকের মানটা কিন্তু আমি এখানে বের করেছি M1 ইন্টু A1। তার মানে তুমি এখানে সরাসরি M1 ইন্টু A1 এটা বসিয়ে দিতে পারো, অথবা তুমি এখানে আরেকটা মান বসাতে পারো। তুমি দেখতে পাচ্ছ এফকে মানে হচ্ছে কি মিউকে ইন্টু N1, তাহলে তুমি এখানেও কিন্তু মিউকে ইন্টু N1 বসিয়ে দিতে পারো। তো আমি কিন্তু এখানে এন লিখেছিলাম একটু আগে, তারপরে আমি মুছে দিয়েছিলাম, বলেছিলাম যে একটু পরে লিখবো। কেন লিখবো, কারণ আমরা এখান থেকে এই মানটা এখন এখানে বসাবো। তার মানে তোমাদের অনেকের মনে ভুল ধারণা তৈরি হতে পারে, এফকে যেহেতু এখানে দ্বিতীয় বস্তুর উপর কাজ করছে, তাহলে এফকের মানটা আমি ইচ্ছে করলে মিউকে ইন্টু N2 দিতে পারি। আসলে তা না, এখানে N2 হবে না, যদিও এই বলটা এখন আমাদের M2 ভরের বস্তুর উপর কাজ করছে। এর মেইন কারণটা হচ্ছে আমরা প্রথমে কিন্তু এফকে বা গতীয় ঘর্ষণ বলের মানটা মিউকে ইন্টু N1 বের করেছি প্রথম বস্তুর সাপেক্ষে। তা আমরা এখানে কিন্তু N2 দিতে পারবো না, যদি দাও তাহলে সেটা কিন্তু ভুল হবে। তাহলে আমাদের এফকের মানটা যেটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফিক্সড, এবং আমি এই মানটাকে হাইলাইটার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিউকে ইন্টু N1 এটা হচ্ছে আমাদের এখানে গতীয় ঘর্ষণ বল বা এফকের মান, এবং এটা কখনো আর চেঞ্জ হবে না। তোমরা এখানে কিন্তু N2 দিতে পারবে না। তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি A2, যেটা মিনস দ্বিতীয় বস্তুটা যে ত্বরণটা তার মানটা আমরা এখান থেকে লিখতে পারি। তো ত্বরণের মানটা হবে নিচে হচ্ছে M2, উপরে হচ্ছে আমাদের এখানে হবে এফ মাইনাস এখানে হবে হচ্ছে মিউকে ইন্টু N1, যেখানে এফ হচ্ছে কি যে পরিমাণ বল দিয়ে আমি এখানে দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা দিয়েছি, এবং এই বলের মানটা অবশ্যই সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কি বেশি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন ছিল। এখন তোমরা এই যে এখানে A2 এর মানটা পেয়েছো, এই A2 এর মানটা তুমি কিন্তু আরেকভাবে লিখতে পারো, দ্যাট মিনস N1 এর মানটাও তুমি এখানে বসিয়ে দিতে পারো। তুমি দেখতে পাচ্ছ N1 এর মান কী ছিল, M1 ইন্টু জি ছিল। তাহলে N1 এর মান যখন M1 ইন্টু জি হবে, তখন আমরা ফাইনালি A2 এর যে মানটা সেটা এখানে লিখতে পারবো। তাহলে A2 হচ্ছে দ্বিতীয় বস্তুর যে ত্বরণ, সেটা আমি এটাকে লিখতে পারবো এফ মাইনাস হচ্ছে মিউকে, এবং এখানে সরাসরি N1 এর যে মানটা সেটা লিখবো, দ্যাট মিনস M1 ইন্টু জি ডিভাইড বাই আমি লিখবো এখানে M2। তাহলে এই যে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি, এই সূত্রটা আসলে আমাদের 2 নম্বর বস্তু বা বি নামক বস্তুর উপর যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণের ফর্মুলা। আবার দেখো আমাদের এখানে কিন্তু আরেকটা দারুণ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি যে এখানে A2 এর যে মানটা এটা কিন্তু বড় হয় A1 এর চেয়ে। তার মানে আমি বলতে পারি আমাদের উপরে থাকা যে বস্তুটা আছে A নামক বস্তু, ওই বস্তুটা কিন্তু ধীরে ধীরে চলে, বাট আমাদের নিচে যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করেছি সেটা কিন্তু খুব দ্রুত চলে। এবং এটা তুমি অলরেডি জানো যে আমি যেহেতু নিচের বস্তুকে একটা বল প্রয়োগ করেছি, তাহলে সেই কি খুব দ্রুত চলবে, আর উপরের বস্তুটা কেউ একটু ধীরে ধীরে চলবে। তারপরে যে কেসটা দেখবো সেটা হচ্ছে অনেকটা এরকম, দ্যাট মিনস অমসৃণ ভূমির উপর যখন দুটো বস্তুর মাঝে কোনো ঘর্ষণ বল কাজ করে না, তখন কি ঘটবে। তো খেয়াল করে দেখো আমাদের এখানে আগের মতো করে দুটো বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু, একটা হচ্ছে বি বস্তু। এবং এক্ষেত্রে আমি এখন যেই তলটাকে দেখছি সে তলটা হচ্ছে এখন অমসৃণ, দ্যাট মিনস আমাদের এখানে ভূমিটা হচ্ছে অমসৃণ। তার মানে M2 এবং এই তলের মাঝে একটা ঘর্ষণ বল কাজ করবে। বাট আমি এখানে আরেকটা তল দেখতে পাচ্ছি M1 এবং M2 ভরের বস্তুর মাঝখানের তল, এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল কাজ করবে না। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি আমাদের এই জায়গাটা কি একটা ক্রস হিসেবে কাজ করবে, আর এই জায়গাটা একটা রাইট হিসেবে কাজ করবে। রাইট মানে হচ্ছে কি যেখানে ঘর্ষণ কাজ করে, আর আমি এখন করলাম কি নিচের বস্তুটাকে একটা নির্দিষ্ট বল অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে পরিমাণ বল। তো এখন কি ঘটনা হওয়ার কথা, এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে দুটো বস্তুর মাঝে কোনো ঘর্ষণ বল কাজ করে না, তার মানে M1 এবং M2 বস্তু এরা একে অপরকে কোনোভাবে কোনো ঘর্ষণ বল ক্রিয়েট করবে না। তার মানে এখানে M1 M2কে ধাক্কা দিবে না, এবং M2 কিন্তু M1কে কোনো ধাক্কা দিবে না। যেখানে দেখতে পাচ্ছ ঘর্ষণ বলে কিন্তু ধাক্কা তৈরি হয়। বাট যেহেতু আমাদের এখানে ভূমি এবং
M2 ভরের বস্তুর উপর একটা কি বলবো অমসৃণ তল কাজ করে, তার মানে এখানে একটা ঘর্ষণ কাজ করবে। তো ওই ঘর্ষণটা যদি কাজ করে তাহলে আমি বলতে পারি আমাদের অবশ্যই যখন আমরা সামনের দিকে ধাক্কা দিব M2 ভরের বস্তুটাকে, তখন কিন্তু আমাদের এখানে যে ভূমিটা আছে সে কিন্তু পেছনের দিকে একটা ধাক্কা দিবে আমাদের এই M2 ভরের বস্তুটাকে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে ঠিক বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আমরা পাবো, এবং এই ঘর্ষণ বলটা যে পাবো, এই পাওয়ার ক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে কি অবশ্যই তার মানটা আমাদের যে কোনো মান হতে পারে, এবং এই মানটা সম্পূর্ণ নির্ভর করে আমরা যতটুকু পরিমাণ বল অ্যাপ্লাই করেছি সেই বলের উপর। তাহলে আমি ধরে নিলাম আমাদের এখানে ঘর্ষণ বল অ্যাপ কাজ করবে। তাই যদি হয় তাহলে চলো আমরা একটু ব্লক ডায়াগ্রাম দেখে ফেলি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি M1 ভরের বস্তু, জাস্ট এর মধ্যে কোনো বল কাজ করে না, কেবলমাত্র নিচের দিকে একটা ওজন বল কাজ করে M1G, এবং তল বরাবর দ্যাট মিনস M2 ভরের বস্তুর তল বরাবর উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল N1 কাজ করে, এবং আমাদের এই বস্তুটাও আমাদের এই বি বস্তুটাকে বিপরীত দিকে N1 বলে ক্রিয়া করাবে। তার মানে এই তিনটা বল মোটামুটি কাজ করে M1 ভরের বস্তুর জন্য, আর অন্য কোনো বল কিন্তু এখানে কাজ করবে না, যেহেতু আমাদের এখানে দুটো বস্তুর মধ্যে কোনো ঘর্ষণ থাকে না, তার মানে ঘর্ষণ বল এখানে কাজ করে না। বি নামক বস্তুটা নিয়ে দুইটা কেস আছে, সেই কেসগুলোকে কি তুমি দেখতে পাচ্ছ বি নামক বস্তুতে আমি কিন্তু এই পরিমাণ বল অ্যাপ্লাই করেছি, তাই না? তো তার আগে আমি একটু লিখে ফেলি আমাদের এখানে বি নামক বস্তু যেটা, তো ওর উপরে আমাদের সাধারণভাবে যে বলগুলো কাজ করে সেটা হচ্ছে M2G নিচ বরাবর। উপরের দিকে যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের এখানে তল বরাবর উপরের দিকে একটা বল কাজ করবে, এবং তার মানটা হচ্ছে কি, তার মানটা হচ্ছে আমাদের এখানে N2 দ্যাট মিনস প্রতিক্রিয়া বল, এবং বি বস্তুটা আমাদের এখানে নিচের ভূমির তলটাকে সমান বিপরীতমুখী একটা বল দেয়, যেটা নাম হচ্ছে কি আমাদের এখানে N2 পরিমাণ বল। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে একটু ভালো করে দেখো আমাদের এখানে দুইটা কেস কাজ করবে। সেটা হচ্ছে তুমি এখানে যে এফ পরিমাণ বলটা দেখতে পাচ্ছ, যেটা তুমি অ্যাপ্লাই করেছো বি পরিমাণ বস্তুর উপর, মানে বি নামক বস্তুর উপর, এই বলের মানটা আমাদের ভূমি এবং বি বস্তুটার মধ্যে যে সীমান্তিক ঘর্ষণ বলের মানটা থাকে তার চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে। তাহলে প্রথম কেস হচ্ছে কি সেটা আমাদের এফএস এর চেয়ে বড় হতে পারে, দ্বিতীয় যে কেসটা সেটা হচ্ছে আমাদের না, প্রথম কেসটা হচ্ছে এফএস এর চেয়ে ছোট হতে পারে, দ্বিতীয় কেসটা হচ্ছে কি এফএস এর চেয়ে বড় হতে পারে। তাহলে আমাদের এখানে একটা কেস দেখলাম এ নামক, আরেকটা কেস আমি দেখাচ্ছি বি নামক। তাহলে আমাদের এখানে অবশ্যই ভূমি এবং বি নামক বস্তুর মধ্যে একটা সীমান্তিক ঘর্ষণ বল কাজ করে, এবং সীমান্তিক ঘর্ষণ বল মানে হচ্ছে কি কোনো একটা বস্তুর তলের মধ্যে থাকা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান। এখন এফ এর মানটা যদি এফ এস এর চেয়ে ছোটো হয়, তার মানে আমাদের M2 ভরের বস্তুটা কিন্তু আর চলবে না, এবং ওই মুহূর্তে আমি বলতে পারি আমাদের এখানে পেছনের দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, এবং তার মানটা অবশ্যই প্রয়োগকৃত বলের সমান হবে। কেননা তুমি জানো যখন দুটো বস্তু স্থির থাকে, মানে একটা তল এবং আরেকটা বস্তু যদি স্থির থাকে, তাহলে তাদের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, এবং তার মানটাও হয় আমাদের এখানে অ্যাপ্লাই করা ফোর্সের সমান, দ্যাট মিনস প্রয়োগকৃত বলের সমান। তো এটা ওই কন্ডিশনে ঘটবে যখন আমাদের এখানে অ্যাপ্লাই করা ফোর্স বা বলের মানটা অবশ্যই স্থিতি ঘর্ষণ যে মানে কি বলে এটাকে সীমান্তিক ঘর্ষণ বল যেটা ছিল তার চেয়ে ছোটো হয় তখন। তাহলে এই হচ্ছে আমাদের সেই কেস, এবং এই কেস অনুসারে আমি বলতে পারি আমাদের এখানে যে এফের মানটা কাজ করবে এটা আসলে একটা স্থিতি ঘর্ষণ বল হিসেবে কাজ করবে। তাই যদি হয় তাহলে আমাদের এই নামক কন্ডিশনে সামনের দিকে কোনো ত্বরণ থাকবে না, বা সামনের দিকে কোনো নিট বল কাজ করবে না। সো আমাদের এই কন্ডিশনের জন্য আমি বলতে পারি আমাদের বি নামক যে বস্তুটা আছে সেই বস্তুটা সম্পূর্ণ শূন্য বেগ নিয়ে থাকবে। তো এই হচ্ছে আমাদের এখানে প্রথম কেসটা। তো প্রথম কেস আমাদের ডান। দ্বিতীয় কেস হচ্ছে কি আমি যদি আমাদের প্রয়োগকৃত বলটাকে সীমান্তিক ঘর্ষণের চেয়েও বেশি পরিমাণ বল অ্যাপ্লাই করি, তখন আমাদের মেইন ঘটনা ঘটবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে দ্বিতীয় কেস অনুসারে আমি বলতে পারি যে আমাদের এখন যেই বস্তুটা আছে দ্যাট মিনস বি নামক যে বস্তুটা, এর উপর এখন দুইটা বল কাজ করবে। দ্যাট মিনস আমি এখন তোমাকে বি নামক কন্ডিশনটা দেখাচ্ছি। বি নামক কন্ডিশন অনুসারে আমি দেখতে পাচ্ছি সামনের দিকে আমাদের এখানে প্রয়োগকৃত বল কাজ করবে, যেটা হচ্ছে পরিমাণ বল, এবং এই বলটা প্রয়োগ করার পর আমি দেখতে পাচ্ছি এই বলটা কিন্তু সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কি বেশি। আর যখনই আমাদের বলটা সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে তখন বস্তুটা গতিশীল হওয়া শুরু করবে, এবং বস্তুটা যদি গতিশীল হয়ে সামনের দিকে আগায় তাহলে অবশ্যই এখানে একটা ত্বরণ এ কাজ করবে। একই সাথে আমাদের এখানে যে তলটা আছে এই তলটা কিন্তু পেছনের দিকে এই বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে ঠেলবে, এবং এটা কি বল হবে? অবশ্যই ঘর্ষণ বল। বাট এই ক্ষেত্রে আমাদের যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল বা চল ঘর্ষণ বল, যেহেতু আমাদের এখন বস্তুটা এই ত্বরণে সামনে আগাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি আমাদের এখানে টোটাল বস্তুর উপর একটা নিট বল কাজ করবে বা লব্ধি বল কাজ করবে। তাহলে চলো আমরা এখন নিট বলটা লিখি। নিট বল মানে কি? মানে হচ্ছে আমি এখানে এই পরিমাণ বল প্রয়োগ করেছি
এবং আমাদেরকে তল পেছনের দিকে এফকে পরিমাণ বল প্রয়োগ করেছে। তাহলে এফ পরিমাণ বল নিয়ে আমাদের এখানে এম2 ভরের বস্তুটা চলছে সামনে, এবং আমাদের এখানে যে তলের উপর এম2 ভরের বস্তুটা বসে আছে সে আসলে এফকে পরিমাণ বল পেছনে কাজ করাচ্ছে। তাহলে আমি এখানে বড় বল থেকে ছোটো বলটা বিয়োগ করে দেবো, এটি হচ্ছে আমাদের এখানে এফ নিট বল। তাহলে লব্ধি বল বা নিট বল যেটাই বলি না কেন, ওর মানটা আমরা কীভাবে বের করবো? আমরা জানি কোনো একটা বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে লব্ধি বল বা নিট বলের মান হচ্ছে ওই বস্তুর ভর গুণন ওই বস্তুর উপর যে ত্বরণ কাজ করে সেটা, তার মানে এখানে এ ত্বরণ। তো এটাকে আমি যদি গুণ করি তাহলে আমি পাবো এফ মাইনাস এফ কে। এখন এফ কে জিনিসটা কি? এফ কে মানে হচ্ছে গতীয় ঘর্ষণ বল, যেটাকে আমরা ইচ্ছা করলে সূত্র হিসেবে লিখতে পারি মিউ কে ইন্টু এন দিয়ে, তাই না? তাই যদি হয় তাহলে আমি এখানে এনের যে মানটা নিব সেটা কি নিব? সেটা অবশ্যই আমরা দ্বিতীয় বস্তুর যে প্রতিক্রিয়া বল আছে দ্যাট মিনস এন টু সেটাকে নিব। তাহলে এই হচ্ছে আমাদের এখানে সমীকরণ। তোমরা চাইলে এখান থেকে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণের মানটা বের করতে পারো। তাহলে তুমি যদি ত্বরণের মান বের করো, নিচে হবে আমাদের এখানে এম টু, উপরে হবে হচ্ছে আমাদের এখানে এফ মাইনাস মিউকে ইন্টু এন টু। আবার তুমি দেখছো এন টুর যে মানটা সেটা হচ্ছে এম টু ইন্টু জি হিসেবে কাজ করে এই যে এখানে, কেননা তুমি জানো ওজন বলের মান যা প্রতিক্রিয়া বলের মান কি তা। তাহলে তুমি এখানে এটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারো এম টু হচ্ছে আমাদের এখানে নিচে হবে, উপরে হবে হচ্ছে প্রয়োগকৃত বল মাইনাস গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দ্যাট মিনস মিউকে, আর এখানে বসবে হচ্ছে এম টু ইন্টু জি। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে নিচে কাজ করার যে বস্তুটা আছে সেই বস্তুটার ত্বরণের মান। এখন আরেকটা বিষয় দেখো, সেটা হচ্ছে আমাদের এখানে এম টু ভরের বস্তুর উপর যেহেতু আমি বল প্রয়োগ করে তাকে সামনে নিয়ে যাচ্ছি, তার মানে আমাদের এখানে একটা সময় পর কিন্তু এম ওয়ান ভরের বস্তুটা সরাসরি নিচে পড়ে যাবে। কতটুকু দূরত্ব পর পড়বে? যখন আমাদের এম টু ভরের বস্তুটা ঠিক এখান থেকে শুরু করে এতটুকু দূরত্ব অতিক্রম করবে তখনই কিন্তু আমাদের এখানে উপরে থাকা এম ওয়ান ভরের বস্তুটা নিচে পড়ে যাবে। তাহলে আমরা চাইলে এই দূরত্বটাকেও কিন্তু খুব সুন্দরভাবে বের করতে পারি। তাহলে আমি ধরে নিলাম আমাদের এখানে এতটুকু দূরত্ব হচ্ছে এল, তো তুমি এটাকে এল ধরতে পারো অথবা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস ধরতে পারো। তাহলে এম ওয়ান ভরের বস্তুর নিচের যেই দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্য বরাবর যদি আমাদের এখানে এম টু ভরের বস্তুটা সামনে আগায় তাহলে কিন্তু আমি বলতে পারি আমাদের এম টু ভরের বস্তুটা সরাসরি এম ওয়ান ভরের বস্তুটার থেকে দূরে সরে যাবে, এবং ওই মুহূর্তটাতে আমাদের এখানে এ নামক বস্তু যেটা আছে দ্যাট মিনস এম ওয়ান ভরের বস্তু যেটা আছে সেটা নিচে পড়ে যাবে। তো আমরা এখানে এল এর মানটা কীভাবে বের করতে পারি? আমরা ঠিক আগের সূত্রটা অ্যাপ্লাই করেই বের করতে পারি। দ্যাট মিনস এল মানে হচ্ছে কি? এল মানে হচ্ছে আমাদের এখানে এস, এবং এর মানটা হচ্ছে কি হাফ এটি স্কোয়ার। তার মানে হাফ দিব এখানে, ত্বরণ দিব এ, এবং তারপরে দিব টি স্কোয়ার। টি মানে হচ্ছে কি এমন একটা সময় যে সময়ের মধ্যে আমাদের এখানে বি নামক বস্তুটা এ নামক বস্তুর নিচ থেকে সরে যাবে, দ্যাট মিনস এল পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো তোমরা এখানে যে ত্বরণটা দেখতে পাচ্ছ এ, এটা আমরা এইমাত্র বের করেছি, সেটা হচ্ছে এম টু ভরের বস্তুর ত্বরণ, দ্যাট মিনস এই ত্বরণটা। তো তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো, বাট এটা কখন কাজ করবে? যখন আমাদের বি নামক কন্ডিশনটা কাজ করবে তখন। তার মানে বি নামক কন্ডিশন কাজ করা বাদে কিন্তু আমরা এখানে এল এর মানটা বের করতে পারবো না, কেননা বি নামক কন্ডিশনটা হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে আমাদের এম টু ভরের বস্তুটা সামনে এগিয়ে চলে গেছে। তো তোমরা এর মানটা যদি এই সমীকরণে বসাও তাহলে তুমি এক্সাক্ট এই এল এর মানটা পাবে। তাহলে এল হচ্ছে আমাদের এখানে এমন একটা দূরত্ব যে দূরত্ব অতিক্রম করার পর এই বস্তুটা আমাদের এখানে নিচে পড়ে যাবে, দ্যাট মিনস এই দূরত্বটা অতিক্রম করে হচ্ছে বি বস্তু, এই কিন্তু এখানে কোনো দূরত্ব অতিক্রম করবে না। তার মানে এই বস্তুটা কিন্তু সম্পূর্ণভাবে স্থির থাকবে। জাস্ট এখানে বি বস্তুটা এই এল পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তারপরে এই বস্তুটা নিচে পড়ে যাবে, এবং একই সাথে টি পরিমাণ সময়ের কথাও বললাম। দ্যাট মিনস যে সময় লাগবে আমাদের এখানে এই দূরত্ব অতিক্রম করতে বি বস্তুটার জন্য সেটাই হচ্ছে আমাদের এখানে টি। তাই যদি হয় তাহলে চলো আমরা এখন আরেকটা কেস দেখবো, সেটা হচ্ছে অমসৃণ ভূমির উপর যখন দুটো বস্তুর মাঝে ঘর্ষণ বল কাজ করে বা ঘর্ষণ কাজ করে। খেয়াল করে দেখো আমাদের আগের মতো এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, এবং আমি এখানে দুইটা তল দেখতে পাচ্ছি, দুইটা তলের মধ্যে কিন্তু আমাদের ঘর্ষণ বল কাজ করে। প্রথম আর দ্বিতীয় তলের মাঝে এখানে ঘর্ষণ বল কাজ করে, আবার এই জায়গাটাতে কি একটা ঘর্ষণ বল কাজ করে। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে আমি বলতে পারি আমাদের উপরের এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। আমি করব কি, আমি এফ পরিমাণ ত্বরণ না এফ পরিমাণ বল আমি এখানে অ্যাপ্লাই করব দ্বিতীয় বস্তুটার জন্য। তো যদি আমি এফ পরিমাণ ত্বরণ অ্যাপ্লাই করি তাহলে এখানে একসাথে অনেকগুলো ঘটনা ঘটবে। প্রথম ঘটনাটা হচ্ছে আমাদের এখানে এম ওয়ান ভরের বস্তুটার দিকটাও তাকাও। আমাদের এম ওয়ান ভরের বস্তুটা নিজ বরাবর কী কাজ করে? অবশ্যই একটা ওজন বল বা এম ওয়ান জি কাজ করে, এবং এই ওজন বলের বিপরীতে বি নামক বস্তুটা থেকে একটা প্রতিক্রিয়া বল সে পায়, যেটা আমি ধরলাম এন ওয়ান, এবং আমাদের এখানে এ নামক বস্তুটাও কিন্তু বি নামক বস্তুর উপর সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দেয়, এবং এই বলের মানটা কী হবে? অবশ্যই এন ওয়ান হবে। তো এটা আমাদের এম ওয়ান ভরের বস্তুর কাহিনী শেষ। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে এ আর বি বস্তুর মাঝখানে যে তলটা সেখানে যেহেতু ঘর্ষণ বল কাজ করে, তার মানে আমরা এখানে বলতে পারি যখন আমি এফ পরিমাণ বল অ্যাপ্লাই করব
এই এফ পরিমাণ বলটা কিন্তু আমি এখন বি বস্তুতে অ্যাপ্লাই করেছি এবং তুমি ধরে নাও আমাদের এখানে M1 এবং M2 এই দুটো বস্তুর মাঝে যে তলটা আছে সেই তল একটা লিমিটিং ফ্রিকশন কাজ করে এবং যেটাকে আমি হচ্ছে এফ অফ কি লিখতে পারি এফ অফ এস লিখতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তার মানে এখানে এফ এস হচ্ছে একটা সীমান্তিক ঘর্ষণ বল এবং এ আর বি এর মাঝে যে সীমান্তিক ঘর্ষণ বলটা কাজ করে আমি এটাকে এফ এস অফ এ বি দিয়ে প্রকাশ করলাম। আবার এখানে আমাদের M2 ভরের বস্তু বা বি বস্তু এবং আমাদের নিচে যে তল আছে এর মাঝেও কি ঘর্ষণ কাজ করে। তাহলে এই ঘর্ষণের জন্য আমাদের এখানে যেই সীমান্তিক মানে ঘর্ষণ বলের মানটা আমরা পাবো সেটাকে আমি এফ অফ এস লিখবো, বাট এটাকে আমি শুধুমাত্র এফ অফ এস বি লিখলাম। তাহলে এফ অফ এস বি যেটা এটা হচ্ছে আমাদের এখানে বস্তু যেটা হচ্ছে বি নামক বস্তু এবং তল যেটা দ্যাট মিনস ভূমি বা সারফেস এর মাঝখানে কাজ করা সীমান্তিক ঘর্ষণ বলের মান এবং এখানে উপরেরটা হচ্ছে কি এ আর বি বস্তুর মাঝে কাজ করে সীমান্তিক ঘর্ষণ বলের মান। এখন অনেকগুলো কেস আমাদের এখানে আছে, আমি এখানে ফার্স্ট কেসটা তোমাদেরকে দেখাই। ফার্স্ট কেস হচ্ছে আচ্ছা আমি একটা কাজ করি এটাকে আমি একটু এখানে লিখি, ধরো এটা হচ্ছে এফ এস অফ বি হিসেবে কাজ করবে। ফার্স্ট কেস হচ্ছে কি আমি এখানে এ আর বি বস্তু নিয়ে প্রথমে কাজ করব। দ্যাট মিনস আমাদের এখানে কাজ হচ্ছে এ ভার্সেস বি এই দুটো বস্তু নিয়ে কাজ করা। তাহলে এ আর বি বস্তু দুটোর মধ্যে যদি আমি কাজ করি, ধরো আমি এখানে যে বলটা অ্যাপ্লাই করলাম এই পরিমাণ বল এর মানটা যদি ছোট হয়, কার চেয়ে ছোট হয়, যদি আমাদের এখানে এ আর বি এর মাঝে কাজ করা সীমান্তিক ঘর্ষণ বলের মানের থেকে যদি ছোট হয় তাহলে এখানে একটা কন্ডিশন আমরা পাবো এবং একই সাথে আমাদের এখানে আরেকটা কন্ডিশন পাবো যদি আমাদের প্রয়োগকৃত বলটা আমাদের এখানে এফ অফ এস এ বি এর চেয়ে বড় হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে আরেকটা কন্ডিশন। তো আমি তোমাকে এখানে দুইটা কন্ডিশন দেখালাম। তারপর আমি এখানে আরও দুটো কন্ডিশন পাবো। ধরো বি নামক একটা কেস দেখলাম। বি নামক কেস হচ্ছে কি আমাদের এখন বি বস্তু ভার্সেস আমাদের যে সারফেসটা আছে দ্যাট মিনস ভূমি আছে, তো সেই ভূমির মাঝে আমাদের এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে এবং এক্ষেত্রে আমরা কোথায় বল অ্যাপ্লাই করেছি, অবশ্যই বি নামক বস্তুর মধ্যে একটা বল অ্যাপ্লাই করেছি। তাহলে এই বলটা আমাদের দুই রকম হতে পারে। এই বলের মানটা কম হতে পারে, কার তুলনায় কম হতে পারে, অবশ্যই ভূমি এবং বি নামক বস্তুর মধ্যে কাজ করে সীমান্তিক ঘর্ষণ বলের মানের চেয়ে কম হতে পারে, অথবা আমাদের এখানে প্রয়োগকৃত এফ বলের মানটা বেশি হতে পারে, কার তুলনায় বেশি হতে পারে, ভূমি এবং আমাদের এখানে বি নামক বস্তু যেটা আছে তাদের মধ্যে যে সীমান্তিক ঘর্ষণ বলের মান আছে তার চেয়েও কি বেশি হতে পারে। এই হচ্ছে আমাদের এখানে চারটা কেস। চারটা কেসের জন্য আমাদের এখানে আলাদা আলাদা জিনিস কাজ করবে। আমি একদম প্রথম কেসটা দেখি এবং তুমি দেখতে পাচ্ছ প্রথম কেসের এখানে দুইটা সাব কেস আছে, দ্যাট মিনস উপশাখা আছে, একটা হচ্ছে এক একটা হচ্ছে দুই। এখানেও সেম দুটো উপশাখা আছে, একটা হচ্ছে এক একটা হচ্ছে আমাদের এখানে দুই। তাহলে এ আর বি এর মধ্যে আমি যদি এখানে প্রথম কেসটা দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এফ পরিমাণ বল যেটা সেটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বলের মানের চেয়ে কম। তার মানে আমাদের এখানে বি বস্তুর তুলনায় এই বস্তুটা কিন্তু আর এখানে যাবে না বা সামনে আগাবে না। তাহলে বি বস্তুর তুলনায় যেহেতু এই বস্তুটা সামনে আগাবে না, এই মুহূর্তে আমি যেহেতু এফ পরিমাণ বল প্রয়োগ করেছি এখানে বি বস্তুর উপর, তার মানে এই বস্তুটা কি করবে, পেছনের দিকে একটা স্থিতি ঘর্ষণ বল অ্যাপ্লাই করবে এই বি বস্তুর উপর এবং তুমি এই স্থিতি ঘর্ষণ বলে যে মানটা পাবে সেটা ধরে নাও এফ পরিমাণ বল পাবে এবং স্টিল এখানে বি বস্তুর সাপেক্ষে মানে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুটা যেহেতু সামনে আগাবে না, তার মানে আমি বলতে পারি আমাদের এখানে এফ বলের মান যেটা দ্যাট মিনস পেছনের দিকে কাজ করে স্থিতি ঘর্ষণ বলের মান যেটা সেটাই হবে কি আমাদের এখানে বি বস্তুর উপর অ্যাপ্লাই করা বলের মানের সমান বা এফ এর সমান। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে প্রথম কেস। তাহলে প্রথম কেস অনুসারে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই দুটো বল কাজ করে। আবার প্রথম কেস অনুসারে আমি এটাও বলতে পারি যে যেহেতু আমাদের এখানে এই বস্তুটা বি বস্তুর উপর পেছনের দিকে একটা স্থিতি ঘর্ষণ বল এ প্রয়োগ করেছে, তার মানে এখানে বি বস্তুটা এফ বস্তু মানে এ বস্তুর দিকে একদম বিপরীতমুখী একটা এফ পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে কাহিনী। তাহলে এই কাহিনী অনুসারে আমি যদি তোমাকে একদম প্রথম কন্ডিশনের অবস্থাটা দেখাই, দ্যাট মিনস এটা হচ্ছে এর 1 নম্বর কন্ডিশন। তাহলে এর 1 নম্বর কন্ডিশন অনুসারে আমি বলতে পারবো প্রথম বস্তুর উপর আমরা এই তল বরাবর সামনের দিকে একটা বল পাবো, সেটা হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল এফ। তো এই ঘর্ষণ বলটা কার কাছ থেকে এসেছে, অবশ্যই বি নামক বস্তুর কাছ থেকে এসেছে। এবং আমি যদি এখানেও সেম কাহিনীটা দেখাই, দ্যাট মিনস এ নামক যেই কন্ডিশনটা আছে ওই অনুসারে আমি যদি প্রথম কন্ডিশনটা দেখাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে M2 ভরের বস্তুর জন্য নিচ বরাবর M2G কাজ করবে এবং যেহেতু এটা একটা তলের উপর আছে তাহলে তল বরাবর উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল N2 কাজ করবে। আবার এখানে বি নামক বস্তুটা কিন্তু তলের উপর একটা ধাক্কা দিবে সমান ও বিপরীতমুখী, ওর বলটাও কী হবে আমাদের N2 পরিমাণ বল। এবং আমি এখানে প্রথম কেস অনুসারে কী করেছি, সামনের দিকে একটা এফ বল অ্যাপ্লাই করেছি এবং এই বলের মানটা হচ্ছে আমাদের এখানে সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কম। তাই জন্য আমাদের এখানে উপরে থাকা যে এ বস্তুটা আছে তাকে ঠিক পেছনের দিকে একটা স্থিতি ঘর্ষণ বলে টানবে।
তাহলে এ বরাবর সে হচ্ছে একটা স্থিতি ঘর্ষণ বল দেবে এবং এই স্থিতি ঘর্ষণ বলের মান যা হবে আমাদের এখানে এফ বলের মানও কি তাই হবে। তাহলে এই কন্ডিশন অনুসারে আমি বলতে পারি আমাদের এখানে এম1 ভরের যে বস্তুটা আছে, দ্যাট মিনস প্রথম বস্তু আছে, আমি এখানে সরাসরি লিখি এ বস্তু যেটা আছে এটা কি থাকবে, এটা অবশ্যই কিন্তু এখানে স্থির অবস্থা থাকতে পারে। আবার বি নামক যে বস্তুটা আছে এটাও কি সরাসরি স্থির অবস্থা থাকবে, কেননা বি নামক বস্তুর উপর প্রয়োগকৃত বলটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কম। তার মানে বি নামক বস্তুর জন্য আমাদের বেগের মানটা শূন্য হবে, একই সাথে এখানে কোনো ত্বরণ কাজ করবে না, দ্যাট মিনস ত্বরণের মানটা কী হবে এখানে শূন্য হবে। এবং এ নামক বস্তু যেটা সেটা যখন সামনে যাওয়ার চেষ্টা করবে এফ পরিমাণ বল নিয়ে, তখন সে কিন্তু আটকে যাবে। কেন? কারণ এ পরিমাণ বল যেটা এটা কিন্তু অবশ্যই কম, কার তুলনায় কম, আমাদের সীমান্তিক ঘর্ষণ বল দ্যাট মিনস এফ অফ এস অফ এ বি এর তুলনায় কম। তার মানে আমি বলতে পারি এ বস্তুটা আমাদের এখানে স্থির থাকবে বা ভি এর মানটা এর জন্য শূন্য হবে। তাহলে এ বস্তুর জন্য আমাদের বেগের মান শূন্য হবে এবং ত্বরণের মানও কি শূন্য হবে। এই হচ্ছে আমাদের এখানে প্রথম কেস। এবং তোমাদের কনফিউশন হতে পারে যে কেন আমাদের এখানে ছোটো হাতের এফ বলে মানটা এর চেয়ে ছোটো হয়েছে। খেয়াল করে দেখো আমাদের এখানে ছোটো হাতের এফ যেটা সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল এবং ওর মানটা কিন্তু আমাদের অ্যাপ্লাইড ফোর্সের সমান। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাপ্লাইড ফোর্সটা কিন্তু আমাদের ওই দুটো দলের মধ্যে কাজ করা সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে কম। তার মানে আমরা আলটিমেটলি বলতে পারি আমাদের এখানে ঘর্ষণ বল যেটা আমরা পেয়েছি স্থিতি ঘর্ষণ বল তার মানটাও কিন্তু সীমান্তিক ঘর্ষণ বলের তুলনায় কম হবে। তো আমরা প্রথম কেসটা কমপ্লিট করলাম, এখন আমরা এই কেসটা মুছে ফেলে আমরা এখন 2 নম্বর কেসটা দেখি। তো 2 নম্বর কেস অনুসারে দেখো আমাদের এখানে এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস এটাও একটু চেঞ্জ হয়ে যাবে, এগুলো আমরা এখন কেটে দিলাম। তো তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই বস্তুর উপর প্রয়োগ করা বলটা এটা অবশ্যই কিন্তু আমাদের এখন বেশি হয়েছে, কার তুলনায় আমাদের এ আর বি বস্তুর মাঝখানে থাকা সীমান্তিক ঘর্ষণ বলের তুলনায় বেশি। এই যদি হয় আমাদের এখন অবস্থা, তাহলে আমি বলতে পারি আমাদের এখন নিচে থাকা যে বস্তুটা আছে দ্যাট মিনস বি নামক বস্তুটা এটা কিন্তু এখন নির্দিষ্ট একটা ত্বরণে সামনে আগাতে পারবে। কার সাপেক্ষে? এই বস্তুর সাপেক্ষে। তার মানে এই বস্তুর সাপেক্ষে সে এখন সামনে আগাবে একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে, এবং সে যেহেতু আমাদের একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে সামনে আগাচ্ছে তার মানে এখানে একটা নেট বল কাজ করবে, সেটা হচ্ছে এফ নেট বল। এবং যখন আমাদের এখানে বি নামক বস্তুটা সামনে আগাচ্ছে তখন এ নামক বস্তুটা পেছনের দিকে দ্যাট মিনস এই বরাবর একটা চলো ত্বরণ মানে চলো ঘর্ষণ বল অ্যাপ্লাই করবে, যেটাকে আমরা এফকে বলতে পারি। তাহলে যখন আমাদের বি নামক বস্তুটা চলতে থাকবে সামনে এ নামক বস্তুর তুলনায়, আর কি এটা কিন্তু সারফেসের তুলনায় না, এ নামক বস্তুর তুলনায় আমাদের এখানে বি নামক বস্তুটা এখন চলবে, সামনের দিকে আগাবে, মানে সাপেক্ষে বলতে পারি। তখন আমাদের এ নামক বস্তুটা এফকে পরিমাণ একটা চলো ঘর্ষণ বল বি নামক বস্তুর পেছনে কাজ করবে, মানে কাজ করাবে। তখন বি নামক বস্তুটাও কী করবে, আমাদের এ নামক বস্তুর উপর সমপরিমাণ এফকে পরিমাণ বল অ্যাপ্লাই করবে। তো তখন কি হবে, তখন আমাদের এ নামক বস্তুর ঠিক তল বরাবর এই জায়গাটাতে এফকে পরিমাণ বল কাজ করবে। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে এফকে পরিমাণ বল, এবং আমাদের বি নামক বস্তু ঠিক উপরে এই বরাবরও একটা গতীয় ঘর্ষণ বল বা এফকে অ্যাপ্লাই করাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা পরস্পর বিরোধী বল কাজ করছে M2 ভরের বস্তুর জন্য। যেহেতু এই দুইটা বলকে কাজে লাগিয়ে আমাদের এখানে M2 ভরের বস্তুটা সামনে আগাচ্ছে এ ত্বরণ নিয়ে, তাহলে আমি এখানে লিখতে পারি আমাদের এখানে একটা নিট বল পাবো আমরা। তো নিট বলের মানটা কত হবে দেখো, আমরা এখানে এফ নিট বলটা পাবো বি বলের মানে বি নামক যে বস্তুটা আছে তার জন্য, এবং এই নিট বলটা হবে কি আমাদের অ্যাপ্লাই করা ফোর্স মাইনাস হচ্ছে আমাদের এখানে গতীয় ঘর্ষণ বল দ্যাট মিনস এফকে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে নিট বল। আর তুমি নিট বলে কিন্তু মান জানো, সেটা হচ্ছে কি বস্তুর ভর গুণন ত্বরণ। আমি এখানে ত্বরণটাকে একটা কাজ করি এ2 ধরি, তাহলে এ2 হচ্ছে আমাদের এখানে ত্বরণ। তাহলে এর মানটা কি হবে, এর মানটা হবে হচ্ছে আমাদের এখানে এফ মাইনাস এফ কে। এফ কে জিনিসটা সেটা আবার কি, সেটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দ্যাট মিনস মিউকে ইন্টু এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে দ্যাট মিনস এন। তো এনটা আসলে N1 হবে নাকি N2 হবে এটা আমি এখন লিখবো না, আমি এটাকে একটু পরে লিখবো। তাই যদি হয় তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এ নামক বস্তুর উপর দ্যাট মিনস আমাদের এখানে প্রথম বস্তুটার উপর কিন্তু এফকে পরিমাণ বল অ্যাপ্লাই হচ্ছে, আর কিন্তু কোনো বল অ্যাপ্লাই হচ্ছে না সামনে পেছনে। তাহলে এফকে পরিমাণ বলটা যেহেতু তার উপর অ্যাপ্লাই হচ্ছে তার মানে এই বলটার জন্য আমাদের এখন M1 ভরের বস্তু যেটা আছে এটা এখন সামনে চলা শুরু করবে। কিন্তু খেয়াল করে দেখো আমাদের এ আর বি বস্তুর মাঝখানে কিন্তু একটা সীমান্তিক ঘর্ষণ বলের মান ছিল এফএস এবি, তাই না? কিন্তু এই এফএস এবির মানটা কিন্তু সবসময় আমাদের বড় হয়, কার চেয়ে বড় হয়, গতীয় ঘর্ষণ বলের চেয়ে বড় হয়। তার মানে আমি বলতে পারি আমাদের এফ অফ কে যেটা এর মানটা অবশ্যই ছোটো হবে এফ অফ এস এবি ওর তুলনায়। তাই যদি হয় তাহলে আমাদের এখানে এফ অফ কে যেটা এটা কখনোই এ নামক বস্তুটাকে সামনে নিয়ে যেতে পারবে না। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি আমাদের এখানে এ নামক বস্তু যেটা আছে সেটা আসলে স্থির থাকবে বা ওর বেগটা এখানে শূন্য থাকবে। কিন্তু আমাদের এই কনসেপ্টটা সত্যিকার অর্থে সত্য না, কেননা এফ অফ এস বি এটা তখনই কাজ করবে যখন আমরা অ্যাপ্লাই
কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করব তার বিরুদ্ধে। তার মানে আমি বলতে পারি আমি যেহেতু শুধুমাত্র m2 ভরের বস্তুর উপরেই একটা বল প্রয়োগ করেছি, তার মানে আমাদের m2 ভরের বস্তুর উপরেই কিন্তু FSAB এটা আসলে কাজ করবে বা এটার লিমিটেশন কাজ করবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি f অফ kটা শুধুমাত্র এখন প্রথম বস্তু, দ্যাট মিনস a নামক বস্তুর উপর কাজ করছে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু। তো সেজন্য আমি বলতে পারি আমাদের এখানে প্রথম বস্তুটা সামনের দিকে একটা ত্বরণ প্রাপ্ত হবে, সেটা হচ্ছে a1 পরিমাণ ত্বরণ। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের a নামক বস্তুটার সামনের দিকে যাওয়ার জন্য আমাদের FK বলটা কাজ করবে, এবং FK বলটার মান আমি যদি বের করতে চাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে, তাহলে এটার মান কত হবে? FK এর যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের ত্বরণ গুণন ভর, তার মানে ভর হচ্ছে m1, ত্বরণ হচ্ছে কি a1। তো তাই যদি হয় আমি এখানে FK এর আরেকটা মান পাবো। FK এর মান কি? সূত্র অনুসারে আমরা জানি FK এর মানটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট মিনস মিউকে, ইন্টু আমাদের এখানে নর্মাল ফোর্স, দ্যাট মিনস প্রতিক্রিয়া বল n1। তাহলে তুমি এটাকে আবার ভাঙাতে পারো, এটাকে ভাঙাতে পারো মিউকে ইন্টু n1। n1 এর মান যা, m1g এটার মান কি তা, যেহেতু আমাদের এখানে ওজন এবং প্রতিক্রিয়া বল বিপরীতে সমান বলে কাজ করে, তাহলে এটা হবে আমাদের এখানে m1g। তো এই যে এখানে আমি FK এর মানটা পেলাম বা n1 এর যে মানটা পেলাম সেটা হবে প্রথম বস্তুর জন্য ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তার মানে আমরা এখানে এই যে নিচের লাইনটা লিখতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এখানে FK এর যে মানটা সেটা হচ্ছে কি m1 ইন্টু a1 হয়। দ্যাট মিনস আমরা এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে FKটাকে আমি ইচ্ছে করলে এখানে একটু পরিবর্তনও করতে পারি। কীভাবে পরিবর্তন করতে পারি? সিম্পলি তুমি FK এর বদলে এই মানটা বসিয়ে দিবে, তাহলে তুমি এখানে একটা নতুন সমীকরণ পাবে, এবং সমীকরণটা অনেকটা এরকম। আমি সরাসরি বসাই। FK এর যে মানটা সেটা কি ছিল? মিউকে ইন্টু m1 ইন্টু জি, এরকম একটা ছিল। তাহলে উভয় পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি m1 এবং m1 কাটা যায়। তো আলটিমেটলি আমি এখানে প্রথম বস্তুটা যে ত্বরণ সেটা পেয়ে যাই, সেটা হচ্ছে a1। a1 এর মানটা যেটা হয় সেটা হচ্ছে মিউকে ইন্টু জি। তো এখানে যে মিউকেটা কাজ করবে সেটা অবশ্যই প্রথম আর দ্বিতীয় বস্তুর জন্য যেই সীমান্তিক ঘর্ষণ গুণাঙ্ক, না সীমান্তিক ঘর্ষণ গুণাঙ্ক তো না, নর্মালি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হিসেবে এটা এখানে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের এখানে a1 বা প্রথম বস্তুর জন্য ত্বরণের মান। আর তুমি দ্বিতীয় বস্তুর জন্য যে ত্বরণটা পাবে সেটা কোত্থেকে পাবে? সেটা অবশ্যই তুমি পাবে হচ্ছে এই সমীকরণটা থেকে। দ্যাট মিনস এখানে তুমি এখানে এই যে a2-র মানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের দ্বিতীয় বস্তুর জন্য বা বি নামক যে বস্তু আছে ওই বস্তুর জন্য ত্বরণ। তো তুমি এখান থেকে a2-র মানটা বের করতে পারো, জাস্ট m2কে ওই পাশে ভাগ করে দিলেই হবে। আর এখানে মজার বিষয় হচ্ছে কি, তুমি এখানে যে n এর মানটা পাচ্ছ, এখন আমি n এর কথা বলি, এই nটা আসলে কী হিসেবে কাজ করে? অবশ্যই এটা কিন্তু FK থেকে এসেছে। তার মানে FK এর যে ভ্যালুটা ছিল সেখানে দেখতে পাচ্ছ এই যে এখানে FK এর যে ভ্যালুটা সেটা হচ্ছে মিউকে ইন্টু m1 ইন্টু জি। তার মানে এখানে n এর যে মানটা হবে সেটা অবশ্যই হবে কি n1 পরিমাণ মান। তার মানে এখানে n1টা কাজ করবে, আর n1 এর মানটা কি ছিল? m1 ইন্টু জি ছিল। তো তোমরা এভাবে বিভিন্নভাবে এই সূত্রগুলো এখানে বসিয়ে দিতে পারো। তাহলে আমরা আলটিমেটলি যে দুটো জিনিস বের করব সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম বস্তুর জন্য ত্বরণ এবং দ্বিতীয় বস্তুর জন্য ত্বরণ, এই দুটো আমরা এখন বের করে ফেলেছি। আর এখানে প্রথম কন্ডিশনের জন্য দেখতে পাচ্ছি প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর মধ্যে কিন্তু কোনো ত্বরণ কাজ করে না, যখন আমাদের এখানে প্রথম কেস কাজ করে সেটা। তাই যদি হয় তাহলে আমরা এখন 3 নম্বর কেসে যাই। দেখো 3 নম্বর মানে হচ্ছে কি বির ওয়ানে যাই। তাহলে আমরা এটা মুছবো, এটা মুছে ফেলি। তাহলে আমরা এখন বি নামক যেই কেসটা আছে সেটার 1 নম্বর কেসে যাই। তাহলে বি নামক কেসের 1 নম্বর কেসে আমি যদি যাই তাহলে দেখতে পাচ্ছ যদি আমাদের এখানে অ্যাপ্লাই করা বলটা, দ্যাট মিনস বি নামক বস্তুর উপর অ্যাপ্লাই করা বলটা, সেটা যদি ভূমি এবং বি নামক বস্তুর মধ্যকার কাজ করা সীমান্তিক ঘর্ষণ বলের মানের চেয়ে কম হয়, তখন কি ঘটনা ঘটবে? তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে ভূমির সাপেক্ষে কিন্তু আর বি নামক বস্তুটা সামনে আগাতে পারবে না। তার মানে আমি যদি তোমাকে দেখাই যে এই মুহূর্তটাতে আমি একটা কাজ করি, এগুলো সব কিছু এখন মুছে দিব এই মুহূর্তটাতে। যেহেতু আমরা অলরেডি এই জিনিসগুলো লিখে রেখেছি, রেকর্ড করে রেখেছি, তার মানে তোমরা এখন এই জিনিসগুলো জানো। তো আমি এখানে এই জিনিসগুলো সব মুছে দিলাম। তো বিয়ের 1 নম্বর কেস যেটা, সেটা হচ্ছে আমাদের এখন এই পরিমাণ বলের মানটা অনেক কম। কার তুলনায় কম? এই যে ভূমি দেখতে পাচ্ছ, গ্রাউন্ড বা সারফেস, এবং বি নামক যে বস্তু দেখতে পাচ্ছ, এদের মাঝখানে কাজ করা সীমান্তিক ঘর্ষণ বলের তুলনায় আমাদের এখানে প্রয়োগকৃত বলের মানটা কম। তাই যদি হয় তাহলে আমাদের এখানে এই ভূমির সাপেক্ষে বি নামক বস্তুটা সামনে যেতে পারবে না। আর সে যদি সামনে যেতে না পারে, তার মানে এই ভূমিটা তাকে পেছন দিক থেকে একটা বল অ্যাপ্লাই করবে, এবং এই বলটা হচ্ছে কি অবশ্যই স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমি যদি এখন সরাসরি বি নামক বস্তুটার দিকে তাকাই, তাহলে আমরা এখন এই পরিমাণ বল প্রয়োগ করেছি যার মানটা হচ্ছে কম, এবং এই কম বলের জন্য আমাকে ভূমিটা কি করেছে, এই ভূমিটা এই বরাবর আমাদের দিকে পেছনে একটা বল অ্যাপ্লাই করেছে, এবং এই বলটা হচ্ছে কি অবশ্যই স্থিতি ঘর্ষণ বল। তাহলে এই যে আমাদের এখানে একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, ওর মানটা তুমি এফ ধরে নাও। আর যেহেতু আমাদের এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে, তার মানে স্থিতি ঘর্ষণ বলের মানটা অবশ্যই কার সমান হবে? আমাদের যে পরিমাণ বল আমরা অ্যাপ্লাই করেছি সেই পরিমাণ বলের সমান হবে।
তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের ভূমির সাপেক্ষে 2 নম্বর বস্তুটার কিন্তু কোনো বেগও থাকবে না, কোনো ত্বরণও থাকবে না। তার মানে ভূমির সাপেক্ষে সে হচ্ছে চুপচাপ বসে থাকবে। এখন ভূমির সাপেক্ষে যদি সে বসে থাকে তাহলে তার কি থাকবে না, বেগ ত্বরণ কিছুই থাকবে না। তাহলে আমি এই কেসের জন্য লিখতে পারি তার বেগটা থাকবে ভূমির সাপেক্ষে 0 এবং তার যে ত্বরণটা থাকবে সেটাও কি ভূমির সাপেক্ষে 0 থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে বি বস্তু এবং ভূমি এদের মধ্যকার যে কেস সেটা। তাহলে আমাদের প্রথম কেসটা দান হলো, মানে শেষ হলো। আমরা দ্বিতীয় কেসটা দেখি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু বলি তোমাদের, এখানে এ নামক যে বস্তুটা আছে তার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কিন্তু এরকমই থাকবে, কেননা আমরা এখন শুধুমাত্র ভূমি এবং বি নামক বস্তু নিয়ে কাজ করছি। তার মানে এ নামক বস্তুর উপর কিন্তু এটার কোনো ইফেক্ট পড়বে না। তাহলে আমরা এখানে যেই ফ্রি বডি ডায়াগ্রামে দেখতে পাচ্ছি 3টা বল কাজ করে এ নামক বস্তুর উপর, এটা যা আছে তাই থাকবে। জাস্ট আমাদের এখানে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন বি এর 2 নম্বর কেসটা দেখি। তো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 নম্বর কেসে দেখতে পাচ্ছি আমি এখন আমাদের প্রয়োগকৃত বলটাকে বাড়িয়ে ফেলেছি সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে। তখন কি হবে? তখন অবশ্যই আমাদের এখানে বি নামক বস্তুটা ভূমির সাপেক্ষে গতিশীল হবে। কতটুকু ত্বরণে হবে? তুমি ধরে নাও এ পরিমাণ ত্বরণে সে হচ্ছে গতিশীল হবে। আচ্ছা আমি এটাকে এ না ধরে এ2 ধরি। তাহলে যেহেতু ভূমির সাপেক্ষে এখন সে এ2 পরিমাণ ত্বরণে গতিশীল হচ্ছে, তার মানে তার অবশ্যই কী থাকবে? ভূমির সাপেক্ষে একটা নিট বল থাকবে। তার মানে এই নিট বলটা কাজ করবে বি নামক বস্তুর উপর, এবং যেহেতু সে এখন গতিশীল তার মানে ভূমি তাকে পেছনের দিকে একটা চলত্বরণ, মানে চলত্বরণ না, ঘর্ষণ ত্বরণ অ্যাপ্লাই করবে, বা গতীয় ঘর্ষণ ত্বরণ না, গতীয় ঘর্ষণ বল বা চলঘর্ষণ বল অ্যাপ্লাই করবে, যেটাকে আমরা এফকে বলতে পারি। তাহলে এফকেটা হচ্ছে এখানে গতীয় ঘর্ষণ বল বা চলঘর্ষণ বল, যেটা তখনই অ্যাপ্লাই হবে যখন আমরা বস্তুটাকে এমন একটা বল দিব যে বলটা হচ্ছে আমাদের এখানে ভূমি এবং ওই বস্তুর মধ্যে সীমান্তিক ঘর্ষণ বলের মানের চেয়েও বেশি হবে তখন। তাহলে এই কেস অনুসারে আমি দেখতে পাচ্ছি আমাদের বস্তুটা সামনে আগাবে। সামনে যদি আগায় তাহলে অবশ্যই তার মধ্যে একটা নিট বল কাজ করবে। আচ্ছা আমি একটু ভিন্ন কালারে দেখি। তো এই নিট বলের মানটা কী হবে? নিট বলের মানটা হবে হচ্ছে আমাদের লব্ধি বলের সমান। তাহলে লব্ধি বল কি? লব্ধি বল হচ্ছে আমি এফ বলে আমি বস্তুটাকে ধাক্কা দিলাম এবং পেছনের দিকে আমাকে বস্তুটাকে এফকে পরিমাণ বলে ধাক্কা দিয়ে ওকে ভূমিটা। তো ভূমি যদি এতটুকু বলে আমাকে ধাক্কা দেয় তাহলে আমি বলতে পারি, ধাক্কা মানে হচ্ছে বল প্রয়োগ করে যদি, তাহলে আমি বলতে পারি যেহেতু এ ত্বরণে মানে এ2 ত্বরণে যেহেতু বস্তুটা এখন চলছে, তার মানে নিট বলের মান কী হবে? বস্তুর ভর গুণন বস্তুর ত্বরণ। তাহলে বস্তুর ভর গুণন বস্তুর ত্বরণ হচ্ছে কি এখানে m2 × a2। একটা কাজ করি, আমি এটাকে m2 না a2 প্রাইম ধরি, যেহেতু আমরা এখানে একটু আগে a2 ধরেছিলাম একটা কেসে, তো এই জন্য আমরা এটাকে a2 প্রাইম ধরতে পারি। তাহলে a2 প্রাইম হচ্ছে আমাদের এখানে বস্তুর উপর ত্বরণ, তার মান হবে কি f - fk। fk এর মান কি? fk এর মান হচ্ছে μk × n, এবং এখানে এন বলতে আমরা কি বুঝবো? অবশ্যই প্রতিক্রিয়া বলের মানটা বুঝবো। তাহলে প্রতিক্রিয়া বল ক্ষেত্রে আমরা এখানে কোন সূত্রটা বসাবো? আমরা এখানে এনের যে সূত্রটা বসাবো সেটা সবসময় আমরা প্রথম যে সূত্রটা পেয়েছি সেটা বসাবো। তাহলে দেখো আমাদের এখানে যে সূত্রটা পেয়েছিলাম সেটা হচ্ছে n1 হিসাবে আমরা এই সূত্রটাকে পেয়েছিলাম। দেখো আমরা একটু তোমাকে মার্ক করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। আমি এখানে তোমাকে দেখাচ্ছি যে এই জায়গাটাতে কিন্তু আমরা একটা সূত্র পেয়েছিলাম এফকে। তাহলে এফকে পরিমাণ বল যেটা এখানে দেখতে পাচ্ছি তার মানটা কি? মিউকে ইন্টু n1। তাহলে মিউকে ইন্টু n1 এই সূত্রটা আমরা এখন ওখানে বসাবো এই কেসের জন্য। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a2 প্রাইম যেটা, দ্যাট মিনস দ্বিতীয় বস্তুর যেই ত্বরণটা সেটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে ত্বরণ বের করার জন্য নিচে দিতে হবে হচ্ছে আমাদের m2কে, উপরে দিতে হবে হচ্ছে প্রয়োগকৃত বল এফকে, তারপর আমাদের দিতে হবে সিম্পলি মিউকে ইন্টু n1। আবার মিউকে যেটা তারও কিন্তু আলাদা একটা মান আছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে মিউকের জন্য আমরা আলাদা মান কিন্তু ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই। আমরা এখানে n1 যে মানটা দিব সেটা হচ্ছে n1 মান কত ছিল? m1 × a1 ছিল নাকি? তাই তো মনে হয়। আচ্ছা আমরা ছবি থেকে দেখি। দেখো n1টা হচ্ছে উপরের দিকে কাজ করে, বিপরীত দিকে কাজ করেছে m1 × g। তার মানে এখানে n1 এর মান যা, m1 × g এর মান কি তা? মানে ওজন বলের মান যা, আমাদের এখানে প্রতিক্রিয়া বলের মান ওটা। তাহলে m1 × g হচ্ছে এখানে n1 এর মান। তো আমরা তাই করব, এখানে m1 × g বসিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের এখানে একদম সর্বশেষ কেসের জন্য দ্বিতীয় বস্তুর মধ্যে যে ত্বরণটা কাজ করবে সেই ত্বরণ। আর এখানে এক্ষেত্রেও আমাদের কিন্তু প্রথম যে বস্তুটা আছে, দ্যাট মিনস এ নামক যে বস্তুটা আছে এর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা যা আছে তাই কাজ করবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটাল কিন্তু 4টা কেস কাজ করে, এবং 4টা কেস আমি একদম সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যখন প্রথম আর দ্বিতীয় বস্তু নিয়ে কাজ করবে তখন তোমাদের আলাদা আলাদা 2টা ত্বরণ বের হবে, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর জন্য, কেননা এই দুটো বস্তুর মাঝে আমাদের ঘর্ষণ বল কাজ করে। আবার তুমি যখন দ্বিতীয় বস্তু এবং
তল নিয়ে, দ্যাট মিনস গ্রাউন্ড নিয়ে কাজ করবে, তখন এই গ্রাউন্ডটা কিন্তু স্থির। এই গ্রাউন্ডের কিন্তু কোনো ভেলোসিটি বা বেগ নেই, কোনো ত্বরণ বা নেই। সেজন্য আমি দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমাদের বেগ বের হয়েছে এবং ত্বরণ বের হয়েছে, আর অন্য কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু বের হয়নি। তার মানে গ্রাউন্ডের ক্ষেত্রে আমি সবসময় বুঝবো কি এটা স্থির অবস্থায় আছে, তাই যত বেগ ত্বরণ বের হবে সেটা হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় বস্তুর জন্য বের হবে। তাই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বস্তুর জন্য প্রথমের অবস্থা মানে প্রথম কন্ডিশন অনুসারে আমাদের এখানে বেগ আর ত্বরণ কি শূন্য ছিল, আর দ্বিতীয় কন্ডিশন অনুসারে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ত্বরণ কাজ করছিল, সেটা হচ্ছে A2। তাহলে এই যে আমি এখানে হলুদ কালারে মার্কার দিয়ে মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে কি আমাদের এই যে কেসটা আছে সেই কেস থেকে পাওয়া আউটপুট। তোমরা এই আউটপুটগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।